হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। জানি না কতজন আর আসবে। অনেকেই জয়েন করেছো। আমি ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে? আমি মেজরলি তোমাদেরকে এই ইউনিটেই পড়াবো। টেকনোলজি ইন এডুকেশন বলো বা টেকনোলজি ফর এডুকেশন বলো, এই ইউনিটে আমি মেজরলি দেখবো, ইউনিট 8। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় বা বুঝতে অসুবিধা আমাকে ইনস্ট্যান্ট জানাবে, ঠিক আছে? তোমাদের সিলেবাসে যতটুকু এই ইউনিটের এই ইউনিট 8-এ যতটুকু দেওয়া আছে, এই যে সাব ইউনিট 1, 2, 3 and 4, এই চারটে জায়গা তোমাদের দেওয়া আছে। আজকে যে জায়গাটা স্টার্ট করবো সেটা হলো সাব ইউনিট 1 এর জায়গাটা। তো বেসিক কনসেপ্ট এই জায়গাগুলো তো আমরা যাব, মোটামুটি এতটুকু জায়গা আমরা ডিসকাস করবো। এক মিনিট। ওকে। প্রথমে যেটা আসি ইন্ট্রোডাকশনের জায়গায়, যেটা হলো কি হোয়াট ইজ এডুকেশনাল টেকনোলজি। বেসিক জায়গার টেকনোলজি আমরা আগে প্রথমে জানবো, যেটা হলো কি যে টেকনোলজি ইজ দ্য সাম অফ টেকনিক, স্কিলস, মেথড অ্যান্ড প্রসেসেস। যেখানে মূলত একটা পার্টিকুলার টেকনিক্স থাকবে, বেসিক কিছু স্কিল থাকবে, একটা জেনারেল যে স্কিল গুলো থাকা দরকার সেগুলো থাকবে, এবং এটার জন্য একটা পারফেক্ট একটা মেথোডোলজি থাকবে, মেথড থাকবে কিভাবে কোনো টেকনিককে ইউজ করব, কোন প্রসিডিউর ফলো করে ইউজ করব, এবং অ্যাজ ইউজুয়াল তার একটা পার্টিকুলার প্রসেসও থাকবে। এই চারটে জিনিসকে আমরা কনসিডার করে টেকনোলজিটাকে আমরা ইনবিল্ড করছি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন সেক্টরে। ইউজ ইন দ্য প্রোডাকশনস অফ গুড অর সার্ভিসেস, এই চারটে ব্যবহার করে আমরা বেসিক্যালি কি করি, কোনো একটা গুডস তৈরি করি বা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস, প্রোডাক্ট তৈরি করি, এবং অথবা এইগুলোকে ইউজ করে আমরা কোনো একটা সার্ভিস দিই। বেসিক্যালি টেক সার্ভিস বলো বা বিভিন্ন রকম যে কোনো সার্ভিস হোক না কেন, আমরা এই জিনিসগুলোকে ইন দ্য ফিল্ড অফ টেকনোলজিতে আমরা এই চারটে জায়গাকে আমরা মেজরলি কনসিডার করি। অর ইন দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য অবজেক্টিভ সাচ আস সাইন্টিফিক অ্যান্ড ইনভেস্টিগেশনস, যেখানে একটা মূলত কিনা অবজেক্টিভ থাকবে, কোনো একটা কাজ করার ক্ষেত্রে নির্দিষ্ট একটা অবজেক্টিভ থাকবে, উম, এবং একটা সাইন্টিফিক ইনভেস্টিগেশন থাকবে বা সাইন্টিফিক প্রসিডিউর থাকবে সেই জায়গাটাতে। এই হোলিস্টিক জায়গাটাকে নিয়ে আমরা কনসিডার করি এজ আ টেকনোলজি। The education system, which was one of the very today has become a very complex. একটা সময় টেকনোলজিকে আমরা যতটা ভাবে ইজি ভাবে দেখতাম, বর্তমান সময়ে কিন্তু টেকনোলজিটা অনেকটাই কমপ্লেক্স জায়গায় যাচ্ছে এবং এর অ্যাপ্লিকেশনের জায়গাটা অনেকটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। স্পেসিফিক্যালি সিস্টেম অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি যাই, system approach technology has been introduced in the field of education to manage, control and improve the process of education, যেখানে কিনা আমরা এই সিস্টেম অ্যাপ্রোচের মধ্যে দিয়ে বেসিক্যালি টেকনোলজিটাকে আমরা ফিল করি, এডুকেশনের ব্যবহার করি সিস্টেম অ্যাপ্রোচের মধ্যে দিয়ে। সেখানটাতে থাকবে কিনা সেটা কোনো কোনো জিনিসকে ম্যানেজ করা, প্রপারলি কি করে ম্যানেজ করবো, কোনো ভেরিয়েবল ওয়াইজ কন্ট্রোল করবো বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট ওয়াইজ কন্ট্রোল করি, এবং সাইমেন্টেনিয়াসলি আমরা কি করি সেটাকে কোনো একটা প্রসেস বলো বা কোনো প্রোডাক্ট বলো তার ইমপ্রুভাইজেশন বা ইমপ্রুভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই বিভিন্ন রকম তার টেকনিক জায়গাগুলোকে দিয়ে আমরা সেটাকে ইমপ্রুভ করতে যাই
ইন দ্য ফিল্ড অফ এডুকেশন সেক্টরে। এডুকেশনের ক্ষেত্রে আমরা এডুকেশন টেকনোলজি যখন ইউজ করব তখন এই জায়গাগুলোকে মাথায় রাখবে, সেই কোনো একটা সিস্টেমকে ম্যানেজ করতে হবে, কোনো ইনস্ট্রাকশনাল ডিজাইনকে আমরা ম্যানেজ করব, তাকে কতটা কন্ট্রোল করব বা কোন কি এনভায়রনমেন্টে তাকে কন্ট্রোল করব, কোথায় কন্ট্রোল করা জায়গা সেই জায়গায় প্রপার কন্ট্রোল করব, এবং কন্টিনিউয়াসলি সাইমেন্টেনিয়াসলি আমরা সেখানে বিভিন্ন রকম ভাবে ইম্প্রোভাইজেশন রাখবো ইন দ্য ফিল্ড অফ এডুকেশনের ক্ষেত্রে। বেসিক্যালি এডুকেশন টেকনোলজি, the Association of Indian Education Communication and Technology AECT define করেছে what is education technology. Education technology is the study of ethical practice and feliciting learner and improving performance by creating, using and managing appropriate technological process and resources. বেসিক্যালি এডুকেশন টেকনোলজি এমন একটা প্রসেস যেটার মধ্যে দিয়ে বা প্র্যাকটিস বলতে হবে, যেটার মধ্যে দিয়ে আমরা ফেসিলিটেট করি লার্নিং যে আছে, লার্নিং কি ইম্প্রোভাইজ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা হোয়াট ইজ লার্নিং, লার্নিং মিনস বিভিন্ন রকম ক্যারেক্টারগত বা কোনো রকম আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি লার্নিংটাকে বলি। লার্নিং কেন নি, কোনো আমাদের আচার আচরণ বলো বা আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স বলো সেটাকে চেঞ্জ করার ক্ষেত্রে। আর ইন দ্য ফিল্ড অফ এডুকেশন আমরা টেকনোলজিকে ব্যবহার করছি সেই এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আরো ইমপ্রুভ করার জন্য বা সেটাকে প্র্যাকটিস করার জন্য, এবং যেটা কিনা মূলত করে কোনো কিছু তৈরি করা বা সেই জিনিসটাকে কোনো সেই প্র্যাকটিস সেটাকে ইউজ করা এবং ম্যানেজ করা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, এবং সেটাকে প্রপার টেকনোলজিক্যাল প্রসেস ফলো করে, এবং বা কোনো রিসোর্সকে কোনো এডুকেশনাল রিসোর্সকে আমরা সেটাকে ম্যানেজ করি বা ইমপ্রুভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এইটা হলো এডুকেশন এইসিটি ডেফিনেশন ওয়াইজ। আদার্স যে অবজেক্টিভ যেটা আছে এডুকেশন টেকনোলজি, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন টেকনোলজি ইজ আ সায়েন্স অফ ইউজ টেকনোলজি ইন এডুকেশন থ্রু উইথ এডুকেশন গোল ক্যান বি অ্যাচিভ। আমরা কোনো এডুকেশনাল গোলকে অ্যাচিভ করার ক্ষেত্রে যে সায়েন্টিফিক প্রসেস ইউজ করি, টেকনোলজিক্যাল ইমিডিয়েট যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেইটাকে আমরা এডুকেশন টেকনোলজি হিসেবে বলতে পারি। আর একটা যেটা আছে এডুকেশন টেকনোলজি মেকানাইজেশনস অফ এডুকেশনাল প্রসেস, in three phases human knowledge, আমাদের হিউম্যান নলেজকে এনহ্যান্স করার জন্য আমরা এডুকেশন টেকনোলজি ব্যবহার করে থাকি। বেসিক্যালি তিনটে অ্যাসপেক্ট হলো প্রিজার্ভেশন, কোনো কিছু নলেজকে বা যাই কিছু আমরা গেইন করি না কেন, লার্নিং এক্সপিরিয়েন্স গেইন করি সেটাকে প্রিজার্ভ করার ক্ষেত্রে, সেটাকে ট্রান্সমিট করি, যেটা লার্নিং এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম সেটাকে আমাদের প্রপার লাইফে বা ডেইলি লাইফে সেটাকে ইউজ করছি বা সেই নলেজটাকে ট্রান্সমিট করছি বা অন্য কোনো বাচ্চাকে দিচ্ছি বা অন্য কোনো লার্নারকে আমরা সেটাকে ট্রান্সমিট করছি, এবং অ্যাজ ইউজুয়াল যেটা করছি ডেভেলপমেন্ট অফ নলেজ, আমরা কোনোলজিক্যালি আমরা সেই লার্নিং এক্সপিরিয়েন্স বলো বা যে লার্নিংটা নিচ্ছি না কেন সেটাকে ডেভেলপ করে যাই। In the other hand, যদি আমরা বলি education technology an attempt to use technology development by using scientific principles for making education productive and meaningful. এডুকেশন টেকনোলজি আমরা ব্যবহার করছি সায়েন্টিফিক প্রিন্সিপালস ওয়াইজ কৃষি ক্ষেত্রে, এডুকেশনটাকে একদম প্রপার স্ট্রাকচারাল করার ক্ষেত্রে বা কোনো থিওরিকে বা কোনো একটা সিস্টেম অ্যাপ্রোচকে সেটাকে সিস্টেমকে আমরা কন্টিনিউয়াসলি ডেভেলপ করি। প্রোডাক্টিভ কোনো অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টিভ ওয়েতে কোনো একটা সিস্টেম অ্যাপ্রোচ বলো বা কোনো একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন বলো সেটাকে তৈরি করছি এবং সেটাকে একটা মিনিংফুল নেচারটা দিচ্ছি বা মিনিংফুল একটা স্ট্রাকচার দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো প্রত্যেকের ক্ষেত্রে? হ্যাঁ স্যার। ওকে ওকে, এই হলো বেসিক এডুকেশন টেকনোলজি যদি ডেফিনেশন আমরা বলি তাহলে এই জায়গাগুলোকে এডুকেশন টেকনোলজি হিসেবে আমরা ডিফাইন করছি। নেক্সট যেটা আসছে যে মিনিং অফ এডুকেশন টেকনোলজি, মূলত যে জায়গাগুলো যেটা হলো এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে আমরা 5M কে কনসিডার করি। 5M মিনস ফার্স্ট হলো মেশিন। এডুকেশন টেকনোলজিকে ইউজ করার ক্ষেত্রে প্রথমে যেটা দরকার হবে মেশিন বলো বা কোনো একটা গেজেট বলো বা ইনস্ট্রুমেন্ট বলো। কিন্তু এডুকেশন ফিল্ডে যদি আমরা বলি মেশিনস মিনস একটা হার্ডওয়্যার যেটা বলো আমরা ল্যাপটপ বলো বা ডেস্কটপ বলো বা প্রজেক্টর বলো, ভেরিয়াস কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট হতে পারে যে আমরা এডুকেশন ফিল্ডে ব্যবহার করছি। তার একটা পার্টিকুলার মেটেরিয়াল থাকবে, সেটা কি ধরনের মেটেরিয়াল, সেটা টেক্সট ফর্মে সফট ফর্মে নাকি অডিও ভিজুয়াল কোনো রকম গেজেট, কি মেটেরিয়াল দিয়ে তৈরি হবে সেই একটা প্রপার মেটেরিয়াল থাকবে। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আমরা ম্যানকে ধরি,
থার্ড এম যদি বলা হয় ম্যান, যেটা আমরা নর্মালি এডুকেশন ফিল্ডে স্টুডেন্ট বলো বা বিভিন্ন রকম লার্নারকে বলো, যারা প্রপার সেটাকে এনহান্স করবে, সেটাকে অ্যাডাপ্ট করবে বা সেটাকে ইউজ করবে। তার একটা প্রপার মিডিয়া থাকবে, প্রপার চ্যানেল, কোন ওয়েতে সেটাকে ট্রান্সমিট করা হচ্ছে, কোন ওয়েতে আমরা সেটাকে দিচ্ছি, এবং তার একটা সিস্টেমেটিক মেথোডোলজি থাকবে যে এই মেথড ফলো করবো বা এই প্রসিডিওর ফলো করবো। এই পাঁচটা এম, মেশিন, মেটেরিয়াল, ম্যান, মিডিয়া এবং মেথড, এই পাঁচটাকে কনসিডার করে আমরা এডুকেশন টেকনোলজিকে বেসিক্যালি আমরা আইডেন্টিফাই করে থাকি। আহ, এবং ব্যাপারটা হচ্ছে ওয়ার্ক টুগেদার ফর দ্য ফুলফিলমেন্ট অফ স্পেসিফিক এডুকেশন গোল। এই পাঁচটাকে একসঙ্গে, এবং একটাকে আমরা কখনো ট্যাকেল করতে পারছি না, একটাকে কনসিডার করি না, আমরা পাঁচটাকে ইন্টিগ্রেটেড ভাবে আমরা নিয়ে থাকি, এবং সেটা যখন পাঁচটা একসঙ্গে যখন কাজ করে, কোনো একটা পার্টিকুলার এডুকেশনাল অবজেক্টিভ বলো বা কোনো পার্টিকুলার স্পেসিফিক গোলকে আমরা যখন টার্গেট করে কাজ করি, দেন সেটাকে এডুকেশন টেকনোলজি হিসাবে আমরা আইডেন্টিফাই করে থাকি। স্যার হ্যাঁ, স্যার এই ম্যাটেরিয়াল আর মেন যেটা, ওটা একবার একটু রিপিট করবেন? মেশিন যেটা হলো কোনো রকম গেজেট, এক্ষেত্রে মেটেরিয়াল সেটা কি ধরনের মেটেরিয়াল, যেটা হার্ড ফর্ম, যেমন আমাদের এডুকেশন সেক্টর কি হচ্ছে, একটা পিডিএফ, পোর্টেবল পিডিএফ, যেটা পিডিএফ ইজ আ ইলেকট্রনিক ডকুমেন্ট, ঠিক আছে, সেটা একটা মেটেরিয়াল হতে পারে, বা কোনো রকম পিডিএফ হতে পারে কোনো রকম, ঠিক আছে, কি মেটেরিয়াল তৈরি নর্মালি এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে তো কোনো রকম যেমন কি বলবো, কোন রকম মেটেরিয়াল বলতে কোন রকম সেটা কোন ধাতু দিয়ে তৈরি সেভাবে বলতে পারি, বা কোন কি ধরনের জিনিস তৈরি, মানে এডুকেশন ফিল্ডে যখন ব্যবহার করি সেটা কি ধরনের মেটেরিয়াল, একটা ডিজিটাল ফর্মে কি ধরনের মেটেরিয়াল হচ্ছে, ঠিক আছে, পিডিএফ ফর্মে নাকি অডিও কোনো ভিডিও ফর্মে আসছে নাকি, এটা এই ধরনের মেটেরিয়াল বলতে পারছি। বোঝা গেছে মেটেরিয়াল। হ্যাঁ স্যার, মেটেরিয়াল আর মেনটা, মেন যেটা ওইটাও একবার একটু। মেন হলো কি রিসোর্সেস, মানে যারা অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স বলতে স্টুডেন্ট, কে ব্যবহার করবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নর্মালি তোমরা যদি বলো যে রিসোর্স, যদি বলো রিসোর্স, কখন রিসোর্স হয়, একটা রিসোর্স মাটির নিচে যখন কয়লা রয়েছে সেটাকে আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি, আমরা পার্টিকুলার ডেইলি লাইফে, ধরো পেট্রোল, সমুদ্রের নিচে প্রচন্ড পরিমাণ পেট্রোল আছে, আমাদের ভূগর্ভে প্রচন্ড পেট্রোল আছে, সেটাকে আমরা কখন এজ এ রিসোর্স বলছি, যখন আমরা সেটাকে তুলে সেটাকে প্রপার প্রসেস করে আমরা যখন পার্টিকুলার লাইফে ব্যবহার করছি, তখন সেটাই আমাদের কাছে রিসোর্স। রিসোর্স তখনই যখন আমরা সেটাকে অ্যাজ আ ডেইলি লাইফ বলো বা আমাদের নিড বেস আমরা যখন ব্যবহার করতে পারছি। সুতরাং এই জিনিসটাকে কে ব্যবহার করছে? ম্যান ব্যবহার করছে। ইন দ্য ফিল্ড অফ এডুকেশন কারা ব্যবহার করছে? স্টুডেন্ট, টিচার, আদার স্টেক হোল্ডার যারা আছে তারা। বোঝা গেছে? এখানে মেজরলি মেন হিসেবে স্টুডেন্ট। হ্যাঁ স্যার। ওকে। আর মিডিয়া যেটা কি ধরনের ভার্চুয়াল ফর্মে দিচ্ছি, না ব্লেন্ডেড মোডে দিচ্ছি, নাকি আমি ট্র্যাডিশনাল ক্লাসরুম ওয়েতে দিচ্ছি, কিভাবে আমি সেটা ট্রানজাক্ট করছি বা দিচ্ছি, সেই জায়গাটাতে মিডিয়া আসছে, ঠিক আছে, কি মেথডে। এবং মেথডোলজি যদি বলো, সেটা কি মানে প্রপার সিকোয়েন্স কি হবে, কোন ওয়েতে আমরা সেটা মানে মেথড, মানে কোন মেথড মিডিয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ধরো অনলাইন মোডে হতে পারে, এই যে আমি তোমার লেকচার দিই, সেটা হলো কি একটা ভার্চুয়াল ফর্মে দিচ্ছি, ঠিক আছে, সেটা আমরা ক্লাসরুম মোডে, মানে ফেস টু ফেস মোডে হতে পারে কখনো, মিডিয়ার পার্সপেক্টিভ। আর মেথডের ক্ষেত্রে আমি কোন ধরনের মেথোডোলজি ফলো করছি সেটা ট্রানজিট করার জন্য, সেটা অ্যাকচুয়ালি মেথডের ক্ষেত্রে মেশিন, মেটেরিয়াল, মেন, মিডিয়া এবং মেথডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন আমি যখন দিচ্ছি, বা ধরো আমি কোনো একটা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, যে আমি 5-10খানা কোশ্চেন থাকবে, গুগল ফর্মে করলাম, ঠিক আছে, এবং সেটা কিভাবে কোন কোশ্চেনটা প্রথমে দিলাম, কোন কোশ্চেন সেকেন্ড দিলাম, কোনোটা হয়তো অবজেক্টিভ হতে পারে, কোনোটা ডেসক্রিপটিভ হতে পারে, কোনোটা রেটিং বেস হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, এবং সেই মেথডটা আমরা কোন প্রপার সিকোয়েন্স অনুযায়ী দেবো, সেইটা ক্যাটার করছে এডুকেশন ফিল্ডে মেথড, সেইভাবে ডিফাইন করছে, ঠিক আছে। সৃজনী ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে।
এবং ইন দ্য ফিল্ড অফ এডুকেশন টেকনোলজি আমরা টেকনোলজি এডুকেশন ফিল্ডে টেকনোলজি ব্যবহার করছি তখন আমাদের এই 5খানা রিসোর্স একদম প্রপার ইউটিলাইজ হতে হবে এবং একসঙ্গে কাজ করে যখন কোনো একটা প্রোডাক্টিভ কোনো একটা পার্টিকুলার ধরো আমি চাইছি যে কোনো লার্নারের এই তোমাদের ক্ষেত্রে নেটের ক্ষেত্রেও তোমরা এই পার্টিকুলার এডুকেশন টেকনোলজিতে তোমরা একদম 10টা কোশ্চেন দিলে 10টাই যিনি তোমরা করতে পারো, এটা আমার অবজেক্টিভ। সেইটা করার ক্ষেত্রে আমাকে যে প্রত্যেকটা যে ইনস্ট্রাকশন দেবো সেই ক্ষেত্রে আমার এই প্রত্যেকটা মাথায় রেখে কোনো একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন কোনো একটা সফটওয়্যার আমাকে ডেভেলপ করতে হবে, যেখানে কিন্তু সেখানে আমি ট্রেনিং দেবো বা কোনো সেখানে পড়াবো, লার্নিং দেবো, সঙ্গে অ্যাসেসমেন্টও থাকবে, ফিডব্যাকও থাকবে এবং আলটিমেটলি তার একটা হোলিস্টিক সামেটিভ একটা অ্যাসেসমেন্ট হবে যে হ্যাঁ এই বাচ্চাটা এই শিখেছে এবং তার একটা সামেটিভ 10 আউট অফ 10 সে 10 পেয়েছে, এই হলো তার রেজাল্ট। এবং এই যে প্রপার একটা সিস্টেম বা কাজ করলে একটা এডুকেশন টেকনোলজি প্রপার যে ইমপ্লিমেন্ট করা হলো তার একটা হোলিস্টিক রেজাল্ট আমরা আলটিমেটলি দেখতে পাই এবং সেই ক্ষেত্রে এই 5খানা একসঙ্গে কন্টিনিউয়াস এবং সাইমultaneously একসাথে কাজ করছে। ধরো এটা হলো আমার এডুকেশনাল অবজেক্টিভ বা একটা প্রসেস, সেক্ষেত্রে এই 5টা একসঙ্গে একই সাথে ক্রোনোলজিক্যালি কাজ করে যাচ্ছে। ওকে, নেক্সট যদি যাই, নেক্সট নেক্সট যদি বলি অ্যাপ্রোচের ক্ষেত্রে, অ্যাপ্রোচ অফ এডুকেশন টেকনোলজি, আমরা তো এডুকেশন টেকনোলজিটাকে অনেক বা পরে যাবো ডিসিপ্লিন হিসেবে কনসিডার কখন করেছি। এই যে এডুকেশন টেকনোলজিতে আমরা অ্যাপ্রোচ করছি ইন দ্য ফিল্ড টেকনোলজিকে আমরা এডুকেশন ফিল্ডে যখন অ্যাপ্রোচ করছি সেটা ইভলভটা কিভাবে হয়েছিল। প্রথমে যখন আমরা টেকনোলজিটাকে টেকনোলজি ইন এডুকেশন, টেকনোলজি অফ এডুকেশন আর কান্ট্রি আমরা বলি বর্তমানে টেকনোলজি ফর এডুকেশন। এই টেকনোলজি ইন এডুকেশন কখন হয়েছে, যখন টেকনোলজিটাকে পার্টিকুলারলি আমরা যখন বিল্ড করা যেতে, বেসিক্যালি এটা একটা হার্ডওয়্যার অ্যাপ্রোচ, ঠিক আছে। আমি কোনো একটা টেকনোলজি, ধরো আমি ম্যাথমেটিক্স এর কোনো একটা জায়গায় কোর্স তোমাদের কোনো স্টুডেন্টদেরকে শেখাতে চাইছি, তো সেখানে যেতে আমাকে প্রথমে একটা হার্ডওয়্যার অ্যাপ তৈরি করতে হবে বা আমাকে প্রথমে একটা গেজেট তৈরি করতে হবে যেটা মূলত থাকবে হার্ডওয়্যার, বেসিক্যালি একটা ধরো একটা অ্যাপ বলবো না, এটা ধরো কোনো একটা মেশিন তৈরি করছি, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার একটা মেশিনের অ্যাপ্রোচের ক্ষেত্রে যাচ্ছে। ধরো একটা কম্পিউটার বলো বা কোন ওয়েতে আমি সেটাকে ট্রান্সলেট করবো, কোন ওয়েতে আমি দেবো সেটা, মানে সেইটা যখন বিল করছি, ইট ইজ আ প্রসেস অফ ইন এডুকেশন, টেকনোলজি ইন এডুকেশন। মানে আমি সেই পার্টিকুলার উদ্দেশ্য রাখছি যে আমি পার্টিকুলারলি ম্যাথমেটিক্স এর ধরো ক্লাসের অ্যালজেব্রার উপরে একটা টেস্ট নেবো বা অ্যালজেব্রা শেখাতে চাইছি, সেটা কি ওয়েতে দেবো, মানে কোন গেজের থ্রু দেবো, সেটা একটা মূলত একটা হার্ডওয়্যারকে আমরা বেসিক্যালি সিস্টেম অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা ব্যবহার করি টেকনোলজি ইন এডুকেশনটা। এই ক্ষেত্রে ধরো কোনো রকম একটা মোবাইল গেজেট তৈরি করলাম বা একটা কম্পিউটারকে ওভাবে তৈরি করলাম। বেসিক্যালি তুমি যদি কোনো যদি বিভিন্ন জায়গায়, যেমন আমাদের ইনস্টিটিউশনে আমি দেখেছি যে ধরো ব্লাইন্ড স্কুল, যারা যে ব্লাইন্ড আছে তো তাদের জন্য এক ধরনের কম্পিউটার আছে সেটা শুধুমাত্র ব্লাইন্ডরাই ইউজ করে, ঠিক আছে। তো আমার এখানে বেসিক্যালি উদ্দেশ্য কি আছে, আমি ব্লাইন্ডদের টেকনোলজিক্যাল অ্যাওয়ার করবো বা ব্লাইন্ডের এডুকেশন দেবো থ্রু টেকনোলজি, এবং সেই কম্পিউটারটা পুরোপুরি এবং ব্রেইলে তার কিবোর্ড ব্রেইল বেস তৈরি করা আছে। এবং যে স্ক্রিন যেটা আছে সেটা একদম সেই ক্ষেত্রে হয়তো ওয়ার্ড যেটা আছে সেটা ব্রেইল টাইপ হয় লিটারেলি, যে তোমাকে যে টেক্সট যেটা ফর্ম দেখানো হচ্ছে সেটা হয়তো ব্রেইলই দেখায়, যদিও আমি ইউজ করিনি কখনো। তো এই যে কোনো একটা পার্টিকুলার কে গ্রুপ অফ টার্গেট গ্রুপ অফ পিপলকে যখন আমি কোনো শেখাতে, সেটা মূলত হার্ডওয়্যার অ্যাপ্রোচ দিয়ে যখন আমরা সেটা তৈরি করছি, সেটা দিস দ্য টেকনোলজি ইন এডুকেশন। এরপরে আমি যদি হার্ডওয়্যারটা তৈরি করলাম এবং সেখানটাতে আমি কোনো পার্টিকুলার সফটওয়্যার তৈরি করব, ইট ইজ আ সফটওয়্যার অ্যাপ্রোচ। বেসিক্যালি এটাকে আমরা বলে থাকি টেকনোলজি অফ এডুকেশন। টেকনোলজি অফ এডুকেশন বেসিক্যালি একটা সফটওয়্যার অ্যাপ্রোচ, যেখানে কিনা ভেরিয়াস টাইপ অফ সফট স্কিল, মানে সফটওয়্যার ডিজাইন করে থাকি এবং সেক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন রকম বেসিক্যালি আমি যখন টেকনোলজিটাকে আমাদের এডুকেশন ফিল্ডে ব্যবহার করি, তখন আমাদের কিছু থিওরি আমরা নিয়ে থাকি। বেসিক্যালি বিভিন্ন রকম এখানে আমরা আগে যাকে গিয়ে দেখবো বিহেভিয়ারিস্টের কিছু থিওরি আমরা সেখানে ইনকালকেট করছি, কগনিটিভিস্টের কিছু থিওরি ইনকালকেট করছি এবং অ্যাজ ওয়েল কনস্ট্রাকটিভিজমের কিছু থিওরি যে বেসিক যে জায়গাগুলো বলে সেগুলোকে আমরা করছি, কারণ লার্নিং এর ক্ষেত্রে আমাদের এই অ্যাসপেক্ট গুলোকে মাথায়, বিহেভিয়ারিস্টের অ্যাপ্রোচও আমাদেরকে মাথায় রাখতে হবে, কগনিটিভিস্ট অ্যাপ্রোচও মাথায় রাখতে হবে,
বেসিক্যালি আমরা যদি ব্লুমস ট্যাক্সোনমি দেখি, এই যে সেগমেন্ট গুলো আছে সেইগুলোকে আমাকে মাথায় রেখে আমাদের কোনো একটা লার্নিং এক্সপিরিয়েন্স বলো বা লার্নিং ইনস্ট্রাকশন বলো সেটাকে ডিজাইন করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি কি করছি, একটা সফটওয়্যার করছি। আমি একটা ধরো সেম যদি বলি ম্যাথমেটিক্স এর কোনো একটা কিছু নিচ্ছি বা কোনো একটা পার্টিকুলারলি ক্লাস 9-এর কোনো একটা অ্যালজেব্রা দেখতে চাইছি, সেখানটাতে সেটা ধরো মোবাইল থ্রু আমি ভার্চুয়ালি তাদেরকে নেবো, ঠিক আছে। এবং সঙ্গে তো আমার একটা প্রপার একটা অ্যাপ ডেভেলপ করতে হবে, সেখানটাতে আমরা কন্টেন্ট, সেখানে আমি বিভিন্ন রকম লার্নিং রিসোর্স দেবো, সেখানটাতে প্রপার একটা অ্যাসেসমেন্ট হবে, তার একটা রেজাল্ট আসবে, তার একটা প্রপার ফিডব্যাক যাবে আমার পক্ষ থেকে, বিভিন্ন রকম একটা থাকে। এবং সেক্ষেত্রে কি মেজর দরকার, সেটা হলো সফটওয়্যার অ্যাপ্রোচ। তো প্রথম যাওয়ার টেকনোলজি ইন যেটা হলো মূলত হার্ডওয়্যার অ্যাপ্রোচ। দেন আমরা আর একটা জিনিস জরুরি হলো, সেটা হলো কি তোমার সিস্টেম অ্যাপ্রোচ। সেখানে মূলত কি হচ্ছে টেকনোলজি অফ এডুকেশন। এবং লিটারেলি সেম অ্যাজ আমরা যদি ফাইনালি যদি বলি, বর্তমানে আমরা বলি টেকনোলজি ফর এডুকেশন, দিস ইজ এবং টেকনোলজি ফর এডুকেশনে এটাকে আমরা মেজরলি বলে থাকি সিস্টেম অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং একটা সিস্টেম অ্যাপ্রোচ যখনই আমরা তৈরি করি, সিস্টেম যখন তৈরি করি, সেখানটাতে দুটো কিন্তু থাকতে হবে, সিস্টেম হার্ডওয়্যার অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার অ্যাপ্রোচ। এবং এখানে কি করছি আমরা, একটা একটা যখন প্রপার অ্যাপ, ধরো এনটিএ যে এক্সাম কন্ডাক্ট করি, বা বিভিন্ন রকম যে লার্নিং, যে ধরো বাইজুস বলো বা আনএকাডেমি বলো, একটা প্রপার প্ল্যাটফর্ম তৈরি করেছে, এখানটাতে হার্ডওয়্যার অ্যাপ্রোচও থাকছে এবং সফটওয়্যার অ্যাপ্রোচও থাকছে, দুটোকে একসঙ্গে ইনবিল্ড করে একটা জেনারেলি সফটওয়্যার তৈরি হচ্ছে। তো বেসিক্যালি সিস্টেম অ্যাপ্রোচের ক্ষেত্রে আর হার্ডওয়্যার অ্যাপ্রোচও থাকছে এবং সফটওয়্যার অ্যাপ্রোচও থাকছে, এবং সিস্টেম অ্যাপ্রোচকে আমরা বর্তমানে বলছি টেকনোলজি ফর এডুকেশন। এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটু সবাই রেসপন্স করবে, তাতে আমি বুঝতে পারবো যে অ্যাটলিস্ট সবাই আছে। ওকে, নেক্সট আমি যাচ্ছি, ওয়াই ইটস কনসিডার্স ডিসিপ্লিন। এডুকেশন টেকনোলজিকে একটা আচ্ছা, একটা ডিসিপ্লিন, একটা সাবজেক্ট আমরা ডিসিপ্লিন কখন বলি? কেউ যদি আমাকে বলো, উত্তর দাও। মানে অ্যাজ আ ডিসিপ্লিন, এডুকেশন অ্যাজ আ ইন্টারডিসিপ্লিনারি বলি, হিস্ট্রি অ্যাজ আ ডিসিপ্লিন বলি, নর্মালি যে বিভিন্ন রকম যে কোর সাবজেক্ট গুলো সেগুলো একটা ডিসিপ্লিন বলি, এবং এডুকেশনাল টেকনোলজিকে আমরা এখন বর্তমানে তার ডিসিপ্লিন বলছি। রিসেন্টলি তোমরা যদি জানো যে টিস টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স মুম্বাই, এরা একটা পার্টিকুলার কোর্সই ডিজাইন করেছে, যেটা কিনা এমএ ইন এডুকেশন টেকনোলজি। তো এই যে একটা ডিসিপ্লিন এটা দেওয়া হয়েছে, আমরা কখন একটা ডিসিপ্লিন, একটা সাবজেক্ট, একটা ডিসিপ্লিন আইডেন্টিফাই করি বা বলি? কেউ কারো কোনো বলতে পারো, কেউ যদি, কেউ কি বলবে? এনিওয়ান? হ্যাঁ সৃজনী, বলতে পারো। হ্যাঁ স্যার, কি বললেন বুঝতে পারলাম না, কোশ্চেনটা একটু বলুন। এডুকেশনাল টেকনোলজিকে আমরা বর্তমানে একটা অ্যাজ আ ডিসিপ্লিন আইডেন্টিফাই করি বা বলে থাকি। তো আমার প্রশ্ন, কোনো একটা সাবজেক্টকে কেন কখন আমরা একটা ডিসিপ্লিন হিসেবে আইডেন্টিফাই করি বা বলে থাকি? যে যেমন হিস্ট্রিকে আমরা অ্যাজ আ ডিসিপ্লিন বলে থাকি, সোশ্যাল সায়েন্সে একটা সাবজেক্ট বলো বা একটা ডিসিপ্লিন বলো, বা এডুকেশনকে বর্তমানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট আমরা বলি, ঠিক আছে। তো এডুকেশনাল টেকনোলজিকে আমরা বর্তমানে একটা ডিসিপ্লিন বলছি, মানে কেন আমরা কোনো সাবজেক্টের ডিসিপ্লিন বলি, তার কি কি ক্রাইটেরিয়া হওয়া উচিত? স্যার প্রথমত হচ্ছে সেই সাবজেক্টটা অন্যান্য আরো বিভিন্ন বিষয়কে নিয়ে গড়ে উঠছে, বা সেই সাবজেক্টটা হচ্ছে কি বলছি, অন্যান্য সাবজেক্টের যে বিষয়, যেমন হচ্ছে এডুকেশনে এই টেকনোলজির মধ্যে সমস্ত জিনিস পড়ে যাচ্ছে, তাই জন্য অন্যান্য সাবজেক্ট গুলোও পড়ে যাচ্ছে। যেমন ইনক্লুসিভ যদি বলি, কমিউনিকেশন বলি, ম্যানেজমেন্ট বলি, মানে একটা সাবজেক্টের মধ্যে যখন অন্যান্য বিষয়ের অনেকগুলো জিনিস ইনক্লুড করে একটা আলাদা সাবজেক্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে, তখন সেটা ডিসিপ্লিন হিসেবে হচ্ছে। মানে নিজে একা নয়, আরো অনেকগুলো বিষয় তার মধ্যে ইনক্লুড থাকছে। ওকে, থ্যাংক ইউ। আর এনিওয়ান, আর কেউ বলবে? স্যার কোনো একটা সাবজেক্ট ডিসিপ্লিন হওয়ার জন্য যেটা খাদিজা বললো সেটা তো ডেফিনেটলি, আর সঙ্গে এটা নিজস্ব একটা ইনস্ট্রাকশনাল প্রসেস থাকবে। আর এটা সবকিছুর মানে কি বলবো, একটা সবকিছুর ক্যারেক্টারিস্টিক্স নিয়েই এটা ইউনিক হবে। মানে সবকিছুর থেকে আলাদা ভাবে এটাকে দেখা যাবে, মানে যে যে অ্যাসোসিয়েটেড যা যা ডিসিপ্লিন গুলো মানে কোনো একটা সাবজেক্টের সঙ্গে রয়েছে সেগুলোও যেমন থাকবে, কিন্তু এই সবকটা মিলিয়ে
মানে একটা ইউনিফাইড একটা নিজস্ব ক্যারেক্টারও একটা সাবজেক্টে থাকবে, তবেই সেটা ডিসিপ্লিন হবে। এক্স্যাক্টলি। বর্তমানে তো প্রচন্ড পরিমাণে সাবজেক্ট ইভলভ করেছে। বেসিক্যালি কোনো একটা ডিসিপ্লিনের ক্ষেত্রে তার একটা পার্টিকুলার নর্মস থাকবে, মানে আলাদা জায়গা থেকে, ঠিক আছে? তার একটা ইন্টারডিসিপ্লিনারি বলো অ্যাজ মাল্টিডিসিপ্লিনারি একটা নেচারও থাকবে, তার একটা পার্টিকুলারলি একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন থাকবে, তার একটা আর স্যার পার্টিকুলারলি অ্যাসেসমেন্ট প্রসিডিওর থাকবে। হ্যাঁ, বলো। ওই কি বলে ডিসিপ্লিন হতে গেলে কোর এরিয়া থাকতে হবে, নিজস্ব কতগুলি কোর এরিয়া, যেগুলো এক্স্যাক্টলি, একদম সেই সাবজেক্টের ব্যক্তিগত বিষয়। একদম। এটা থাকতে হবে একটা ডিসিপ্লিনের ক্ষেত্রে। একটা ডিসিপ্লিনকে আর একটা ডিসিপ্লিন থেকে সেগ্রিগেট করছে এই বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, ঠিক আছে? তাই আমি আলাদা আলাদা একটা সাবজেক্ট একটা কোর ডিসিপ্লিন হিসেবে ডিটারমিন করছি। তার একটা পার্টিকুলারলি ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ইউনিক ইনস্ট্রাকশনাল মডেল থাকবে, ইউনিক তার ইনস্ট্রাকশনাল ডিজাইন থাকবে, ইউনিক তার সিলেবাস থাকবে, ইউনিক তার অ্যাসেসমেন্ট প্রসিডিউর থাকবে, ইউনিক তার ইভালুয়েশন প্রসেস থাকবে, ইউনিক তার গ্রেডিং প্রসেস থাকবে। তো বর্তমানে এডুকেশনাল টেকনোলজি অ্যাজ আ ডিসিপ্লিন, আমি তো বলে একটা এক্সাম্পল দিলাম যে টিআই টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স রিসেন্টলি একটা মানে কোর্সই তৈরি, এমএ ইন এডুকেশন টেকনোলজি। তারা একটা কোর্সই ডিজাইন করেছে, এবং তার 2 বছরের কোর্স। যেমন মাস্টার্স ইন এডুকেশন আমরা করি, মাস্টার্স ইন হিস্ট্রি করি, যাই করি না কেন, সেরকম একটা এডুকেশন টেকনোলজিকেও অ্যাজ আ ডিসিপ্লিন বলো, সেটা মাল্টিডিসিপ্লিন হতে পারে অ্যাজ ওয়েল এজ ইন্টারডিসিপ্লিন হতে পারে, কিন্তু একটা ডিসিপ্লিন ওয়াইজ কনসিডার করে তাকে একটা ডিগ্রি করছে, এবং ফরেনে বিভিন্ন রকম ইনস্টিটিউশনও এটাকে করছে। বেসিক্যালি আমরা এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা বেসিক দেখিনি এখানটাতে। এডুকেশন টেকনোলজি অ্যাজ আ মিডিয়া অ্যান্ড অডিও ভিজুয়াল কমিউনিকেশন। বেসিক্যালি এর পার্টিকুলার একটা অডিও ভিজুয়াল কমিউনিকেশন থাকবে। বেসিক্যালি তার একটা পার্টিকুলার মিডিয়া রয়েছে, কোন কোন ওয়েতে বা কোন ইনস্ট্রাকশনাল ডিজাইন বা কোন পার্টিকুলার মেথডে আমরা সেই ইনস্ট্রাকশন সেই নলেজটাকে ইম্পার্ট করছি বা গেইন করছি। অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা ইনস্ট্রাকশনাল সিস্টেম থাকছে, তার ইনস্ট্রাকশনাল সিস্টেম থাকছে, এবং অ্যাজ ওয়েল ইনস্ট্রাকশনাল ডিজাইন থাকছে, যেটা অন্য অন্য ডিসিপ্লিন থেকে এটা একটু আলাদা থাকতে পারে, যেখানে কিন্তু অনেক সফটওয়্যার অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল হার্ডওয়্যার অ্যাপ্রোচ যেখানে থাকছে। এই একই সাথে থাকছে তার একটা ভোকেশনাল ট্রেনিং থাকছে। এডুকেশন টেকনোলজিকে আমরা যখন শিখছি বা নিচ্ছি, তার একটা প্রপার ট্রেনিং আছে, কোন পার্টিকুলার গেজেট আমরা ইউজ করবো, কোন পার্টিকুলার ওয়ে আমরা ইউজ করবো, কোন পার্টিকুলার মিডিয়া ব্যবহার করবো, তার একটা পার্টিকুলার সিস্টেম বা প্রসেস আছে, এবং সেটা ইউজ করার ক্ষেত্রে আমার বিভিন্ন রকম ডিজিটাল প্রসিডিওর আমাকে ফলো করতে হচ্ছে। এবং এর উপর বেস করে একটা ভোকেশনাল ট্রেনিংও থাকছে, তার পার্টিকুলার ট্রেনিংও রয়েছে এই জায়গাটাতে। এবং এডুকেশন টেকনোলজি অ্যাজ এ কম্পিউটার সিস্টেম, এবং যেখানে কিনা কি করছে আমরা এই পার্টিকুলার ফিল্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম কম্পিউটার বলো বা মাল্টিমিডিয়া গেজেট বলো বা অ্যাপ্রোচেস বলো, সেটা কিন্তু আমরা এই ফিল্ডে ব্যবহার করতে পারছি, কম্পিউটার সিস্টেমকে আমরা ইনভিট করছি। দ্যাটস ওয়াই ইজ কল আ ডিসিপ্লিন। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্টারডিসিপ্লিনারি বলতে পারি, যেখানটাতে কিনা আর কিছু কিছু ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি, যেমন এখানটাতে ইন্টারডিসিপ্লিনারি বিভিন্ন রকম ডিসিপ্লিন হয়েছে। যেমন সাইকোলজিকেও আমরা অনেক সময় এটাকে স্ট্র্যাটেজিক্যালি যখন ডেভেলপ করতে আসি তখন আমরা কনসিডার করি, সোশিওলজিক্যাল অ্যাসপেক্টও আমরা ব্যবহার করি, তার এথিক্যাল নর্মস আমরা ব্যবহার করছি বিভিন্ন ক্ষেত্রে, তার তার সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট, তার হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট আমরা কিছু কিছু ব্যবহার করি এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে। So that's why it's called a basic discipline as a educational technology. নেক্সট হলে ডিফারেন্ট ডিসিপ্লিন অফ এডুকেশন টেকনোলজি। এডুকেশন টেকনোলজি ক্ষেত্রে দেখো 4টে মেজর সেগমেন্ট বলো বা 4টে মেজর ডিসিপ্লিন আমরা এক্ষেত্রে কি হচ্ছে বিল্ড করে দিচ্ছি, ইনবিল্ড করছি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন টেকনোলজি। বেসিক্যালি একটা জায়গা যেটা মেন জায়গা হলো ইনফরমেশন টেকনোলজি। বিভিন্ন রকম ইনফরমেশন টেকনোলজি আমরা এই ক্ষেত্রে বিল্ড করছি, স্পেশালি ডিজাইন, ডেভেলপ, ইমপ্লিমেন্টেশন, সাপোর্ট অন ম্যানেজমেন্ট of computer-based information system, particularly software application and computer hardware. তো এই ইনফরমেশন টেকনোলজি যেখান থেকে কিনা আমরা ডিজিটাল যে টেকনোলজি এসছে, যে স্পেশালি কম্পিউটার টেকনোলজি, হার্ডওয়্যার অ্যাজ ওয়েল সফটওয়্যার অ্যাপ্রোচ, এবং সেক্ষেত্রে সেটাকে পার্টিকুলার ডেভেলপমেন্টের অ্যাসপেক্টে যদি করি দেখি, যে কারেন্ট যে ডেভেলপ যে ইনফরমেশন টেকনোলজি যেটা এসছে, ঠিক আছে, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যেমন এআইটাকে, এআই একটা নর্মাল টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি সেখানটাতে, এবং আপকামিং মানে আরো এক ডিকেড পরে আমরা নিউরাল নেটওয়ার্কিং কে ফাস্ট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাবো ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে। আজকে আমাদের কাছে যে কোনো ইনফরমেশন চাই না কেন আমরা ইনস্ট্যান্ট সেটাকে পাচ্ছি, জাস্ট ইনফরমেশন টেকনোলজি আমরা এডুকেশন টেকনোলজি ব্যবহার করছি।
একই সাথে সাথে আমরা কমিউনিকেশন টেকনোলজিকেও ব্যবহার করছি। বিভিন্ন রকম কমিউনিকেশন মিডিয়া থ্রু ইন্টারনেট বলো, মাল্টিমিডিয়া বলো, আজকে যে ফেসবুক ইত্যাদি যে নর্মাল যে মিডিয়া গুলো আমরা কি বলবো, যে আমাদের কাছে এসছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো এসছে, ইমেল আছে, টেলিফোন আছে, আদার্স যে বিভিন্ন রকম যে গেজেট বলো, ভিডিও কনফারেন্স, বিভিন্ন রকম যে কমিউনিকেশন মিডিয়া যেটাতে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছে, বিভিন্ন রকম প্রবলেম বলো, বিভিন্ন রকম আজকে একটা এডুকেশনাল অবজেক্টিভ বলো বা বিভিন্ন রকম কমার্শিয়াল অবজেক্টিভ বলো, যেটা কমিউনিকেশন টেকনোলজি আমরা যে ব্যবহার করছি ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে আমরা এই ক্ষেত্রে ইনবিল্ড করছি। এবং এই দুটোকে কম্বাইন করে কি করা হচ্ছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আইটি বলি। সেখানটাতে একটা মাল্টিমিডিয়া অ্যাপ্রোচ যেখানে আমরা ব্যবহার করছি, সেখানটাতে একটা গেজেট থ্রু থাকবে এবং একটা প্রপার কমিউনিকেশন চ্যানেল থাকবে, বিভিন্ন যেরকম ভেরিয়াস টাইপ অফ টেলিকমিউনিকেশন সিস্টেম আমরা এক্ষেত্রে ইনক্লুড করছি। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের কাছে টোটাল এই যে আজ টেকনোলজিটা এত হাতের মুঠো রয়েছে, সেটার জন্য একদম প্রপার ক্রেডিট যাচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। এই যে তিনটে, এবং এই তিনটেকে আমরা কি করছি, প্রপারলি ইনস্ট্রাকশনাল টেকনোলজি ক্ষেত্রে ব্যবহার করছি। কোনো একটা যে ইনস্ট্রাকশনাল টেকনোলজি, আজকে দিনে দাঁড়িয়ে আমরা কি করছি, এডুকেশন ফিল্ডে ভেরিয়াস টাইপ অফ এডুকেশন ইনস্ট্রাকশনাল টেকনোলজি ব্যবহার করছি। যেমন আজকে ভার্চুয়াল ইনস্ট্রাকশন বলো, বা ফেস টু ফেস ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, বা ব্লেন্ডেড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, বা ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করছি, ভেরিয়াস টাইপ অফ ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনে প্রপারলি যে বিভিন্ন রকম থিওরিজ গুলো আছে সেগুলোকে ইনকালকেট করে যে লার্নিং গুলো আমরা নিচ্ছি, এইটাকেও কিন্তু আমরা ইন দ্য ফিল্ড অফ এডুকেশন টেকনোলজিকে ব্যবহার করছি। বেসিক্যালি ইনস্ট্রাকশনাল টেকনোলজি আমরা কি করছি, যে ইনস্ট্রাকশনাল যে ম্যানেজমেন্ট থিওরি বলো, বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যে ইনস্ট্রাকশনাল থিওরি বলো, সেগুলোকে এই প্রপারলি এই এডুকেশন টেকনোলজি ফিল্ডে আমরা ইউটিলাইজ করছি বা ব্যবহার করছি। এই চারটে সেগমেন্ট বলো বা চারটে যে অ্যাসপেক্ট বলো, ডিফারেন্ট ডিসিপ্লিন বলো, এই ডিসিপ্লিনকে আমরা ইন্টিগ্রেট করছি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন টেকনোলজি। আর এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন টেকনোলজির ক্ষেত্রে আমি দেখি সাইন্টিফিক স্টাডি রয়েছে, ইনস্ট্রাকশনাল ডিজাইন ডেভেলপমেন্ট। দ্য মেইন পারপাস অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন ইজ টু ক্রিয়েট এঙ্গেজ এফেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স। এখানে কি করছি আমরা, এখানটায় এমন কিছু ইনস্ট্রাকশনাল টেকনোলজি তৈরি করছি যেখানটাতে কি করছি, লার্নারকে হিউজ পরিমাণে অডিয়েন্সকে বলো বা লার্নারকে আমরা সেক্ষেত্রে এঙ্গেজ করছি, এবং তারা যে লার্নিং এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করছে সেটাকে একদম পুরো প্রপার প্রিজার্ভ করছি, বা প্রপার ইউটিলাইজ করছি, বা প্রপার এফেক্টিভ হতে সেটাকে ট্রান্সলেট করছি। এই যে ইনস্ট্রাকশনাল টেকনোলজি, এটাকেও কিন্তু আমি এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে আমরা ইনবিল্ড করছি বা ব্যবহার করছি অ্যাকচুয়ালি। ডিফারেন্স বিটুইন এডুকেশনাল টেকনোলজি অফ এডুকেশন এন্ড টেকনোলজি ইন এডুকেশন। বেসিক্যালি আমি যদি বলি, যে আমি আগেই বললাম যে টেকনোলজি অফ এডুকেশন ইজ আ কি ধরনের অ্যাপ্রোচ, সফটওয়্যার হার্ডওয়্যার অ্যাপ্রোচ? সফটওয়্যার। এই হার্ড, সফটওয়্যার, ভালো করে বলো। সফটওয়্যার, অ্যাপ্লিকেশন গুলো সফটওয়্যার হবে, আর ইয়েস। টেকনোলজি যে বাহ্যিক যে বিষয়গুলো টেকনোলজিটা সেটা হার্ডওয়্যার হবে। Yes, technology of education is a software approach and technology in education is a hardware approach. Actually প্রথমে ইভলভ করা হয়েছে টেকনোলজি ইন এডুকেশন, যখন টেকনোলজিকে আমরা এডুকেশনের ক্ষেত্রে ইনবিল্ড করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। বেসিক্যালি সেখানে মূলত আমরা বিভিন্ন রকম ফিজিক্সের যে থিওরিজ গুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করছি। বেসিক্যালি যদি দেখো, ইটস বেসড অন দ্য চাইল্ড সাইকোলজি, যেটা মূলত আমরা বললাম যে সফটওয়্যার অ্যাপ্রোচের ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি, তখন বেসিক্যালি আমরা বিভিন্ন রকম থিওরিজ ব্যবহার করছি, বিভিন্ন রকম বিহেভিয়ার স্টেজের থিওরি ব্যবহার করছি। সেক্ষেত্রে লার্নারের এজ দেখতে চাইছি, এবিলিটি দেখতে চাইছি, তার মেন্টাল কন্ডিশন কি আছে, তার সোশিও ইকোনমিক কন্ডিশন কিরকম আছে, তার সোসাইটাল অ্যাসপেক্টস কিরকম আছে। এটা মূলত সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সফটওয়্যার অ্যাপ্রোচে যখন যাই তখন সেটাকে আমরা কনসিডার করছি। আর বেসিক্যালি টেকনোলজি ইন এডুকেশন বেসিক্যালি হার্ডওয়্যার অ্যাপ্রোচ। এক্ষেত্রে কিন্তু আমরা একটা কোনো প্রপার একটা নর্মাল ফিজিক্সের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কোনো একটা গেজেট তৈরি করছি, বা কোনো ইনস্ট্রুমেন্ট আমরা প্রপারলি তৈরি করছি, এবং সেই ইনস্ট্রুমেন্টকে যখন পরিচালনা করতে চাইছি বা সেটাকে হিউম্যান লার্নিং এর ক্ষেত্রে যখন লার্নিং ইমপ্লিমেন্ট করতে চাইছি, তখন সেক্ষেত্রে আমরা দরকার হচ্ছে সফটওয়্যার অ্যাপ্রোচ, টেকনোলজি অফ এডুকেশন। বেসিক্যালি এখানটাতে হিউম্যান যে নেচার আছে সেটাকে সেটাকে জেনে সেটাকে আমরা প্রপারলি তৈরি করতে চাইছি। অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি বলো, ইট ইজ technology of education is a software approach, technology in education is a basically hardware approach. অরিজিন যদি বলো,
টেকনোলজি ফর এডুকেশন অ্যাপ্লিকেশন বিহেভিয়ারাল সায়েন্স মেজরলি এটাকে প্রথমে প্রবলেম টু দ্য ইটস অরিজিনস লাইজ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য বিহেভিয়ারাল সায়েন্স টু দ্য প্রবলেম। বেসিক্যালি বিহেভিয়ারাল সায়েন্স যেটা আছে যে একটা লার্নারের ক্ষেত্রে যে নর্মালি আচরণের পরিবর্তন করা বা তার লার্নিং এক্সপিরিয়েন্সে যে যে পরিবর্তন করা, লার্নিং যে নলেজ যেটা এনহ্যান্স করা বা সেটা প্রপারলি চেঞ্জ করার ক্ষেত্রে আমরা প্রথমে এই এডুকেশন টেকনোলজি বা সফটওয়্যার অ্যাপ্রোচটাকে ব্যবহার করেছিলাম। আর নর্মালি এডুকেশন টেকনোলজি এটা অরিজিন বলো, এটা অ্যাপ্লিকেশন ইন ফিজিক্যাল সায়েন্স, মূলত ফিজিক্স যে নর্মস বা ফিজিক্যাল রুলস যেগুলো বলো, এবং সে সেম অ্যাজ ইঞ্জিনিয়ারিং টু ইঞ্জিনিয়ারিং টু এডুকেশন, যে ইঞ্জিনিয়ারিং যে জায়গাগুলো আছে, টেকনিক্যাল জায়গাগুলো আছে, সেগুলো আমরা টেকনোলজি ইন এডুকেশনে ব্যবহার করছি। এক্সাম্পল যদি বলো, টেকনোলজি ইন এডুকেশন যদি বলো, যে মূলত গেজেট বলো, টিভি, রেডিও, স্লাইড, প্রজেক্টর, কম্পিউটার, ওভারহেড, এইগুলো টেকনোলজিক্যাল গেজেট বলো, এবং এইগুলোকে পরিচালনা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার অ্যাপ্রোচ করি। বেসিক্যালি আমরা যদি এডুকেশন ফিল্ডে দেখি, বিভিন্ন রকম সফটওয়্যার বেস টেক্সট বুক, বেসিক্যালি এটা টেক্সট বুক আমরা এখন ভার্চুয়াল মোডও পাচ্ছি, পিডিএফ ফর্মেও পাচ্ছি। তোমরা যদি বলো এনসিইআরটি যে বিভিন্ন রকম টেক্সট বুক হলো এখন ওরা, এবং বেঙ্গল বোর্ডে যে টেক্সট বুক বলো ক্লাস 1 to 10 12 যেগুলো টেক্সট বুক প্রপারলি গভর্নমেন্ট টেক্সট বুক, সেগুলো এখন পিডিএফ ফর্মে চলে এসেছে। ওয়ার্ক বুক, বিভিন্ন রকম নিউজ পেপার, এগুলো মোটামুটি এখনকার দিনে সফটওয়্যার বেস বা পোর্টেবল বেসে এখন মোটামুটি আমরা সেটাকে করছি, ইউজ করছি। রিলেশন যদি দেখো, টেকনোলজি ইন এডুকেশন ইজ রিলেটেড টু টিচিং এইড এর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রজেক্টর ব্যবহার করছি বা বিভিন্ন রকম কম্পিউটার ব্যবহার করছি, ফোন ব্যবহার করছি। এবং এটা যদি বলো যে লার্নিং এইড, যে প্রপার যে লার্নিং এইড যদি বলো টেকনোলজি ইন অফ এডুকেশনের ক্ষেত্রে, যে একদম প্রপার যে কোনো একটা লার্নিং, তো কোনো একটা ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে, কোনো একটা শর্ট ফিল্ম দেখাচ্ছি, ইট ইজ আ সফটওয়্যার বেস বলো বা ইট ইজ আর অ্যাসপেক্ট অফ টেকনোলজি অফ এডুকেশন, বিভিন্ন রকম যেখান থেকে লার্নিং এক্সপিরিয়েন্স স্টুডেন্টরা গেইন করতে পারছে। রিকোয়ারমেন্ট যদি বলো, টেকনোলজি ইন এডুকেশনের ক্ষেত্রে স্কিল পার্সোনেল অ্যান্ড ইন হার্ডওয়্যার টেকনোলজি আর নিডেড, যেখানে মূলত হার্ডওয়্যার সম্পর্কিত যে নলেজ যাদের আছে তাদেরকে এই ক্ষেত্রে টেকনোলজি ইন এডুকেশন, কেন কি আমাকে সফটওয়্যার আমাকে কোনো ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করতে হচ্ছে বা কোনো গেজেট তৈরি করতে হচ্ছে। আর এখানটাতে কি করছে, অ্যাপ্রোচেস ডাজ নট রিকোয়ার স্কিল পার্সোনেল অ্যাজ হার্ডওয়্যার। এখানটাতে কি বলতো, এখানটাতে হার্ডওয়্যার অ্যাপ্রোচ জানা হলো অতটা প্রয়োজন আছে, কিন্তু অতটা প্রয়োজন নেই যতটা এইখানটাতে প্রয়োজন আছে। এখানটাতে হার্ডওয়্যার অ্যাপ্রোচ জানলেও ভালো, এবং বেসিক নলেজ থাকে, এবং বেসিক যেখানে জানা আছে সফটওয়্যার অ্যাপ্রোচ নলেজ সেখানটাতে মেজর রিকোয়ারমেন্ট, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি যদি বলো, এই ক্ষেত্রে আমার রিজিট আছে টেকনোলজি ইন এডুকেশনের ক্ষেত্রে, কারণ আমি যদি কোনো ফোন তৈরি করতে পারি বা কোনো একটা জ্যাকের জায়গায় পার্টিকুলার ওই জ্যাকটাই তৈরি দিতে হবে, বা কোনো একটা পার্টিকুলার কানেক্টিভিটি জায়গায় ওই পার্টিকুলার দিতে হবে, এখানটাতে আমাকে রিজিট মানে আমাকে যে প্রপার যে রুলস আছে সেই রুলসটা ফলো করতে হবে। কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে আমি কিছুটা চাইলেও ফ্লেক্সিবিলিটি, আমি আমার নিজের মতো করে ডিজাইন তৈরি করতে পারছি। আমি ধরো কোনো তৈরি করতে চাইছি যে আমি ক্লাস ধরো সফটওয়্যার কোনো একটা তৈরি করলাম, কোনো একটা অ্যাপ তৈরি করলাম, সেখানটাতে 10টা কোশ্চেন রাখলাম, সেই 10টা কোশ্চেনকে আমি কিছুটা মডিফাই, ধরো কিছুটা ইজি কোশ্চেন দিলাম, কিছুটা ধরো 5টা ইজি কোশ্চেন, 5টা একটু ডিফিকাল্ট কোশ্চেন, আমি এভাবে বিল্ড করতে পারি। বা আমি চাইলাম যে দুটো একদম পুরো ইজি কোশ্চেন, 3টে একটুখানি মডারেট কোশ্চেন, আর 5টা হলো হার্ড কোশ্চেন। এখানে আমার অনেকটা ফ্লেক্সিবিলিটি থাকে, কিন্তু এখানটাতে আমার ফ্লেক্সিবিলিটি অতটা থাকে না এই জায়গাটাতে। তো টাইপ যদি বলো, যে ইট ইজ কল্ড রিলেটিভ টেকনোলজি, যেখানটাতে কিনা বিভিন্ন রকম টেকনোলজিকে একসাথে ইনবিল্ড করে বা সে একটার সাথে একটা টেকনোলজির সাথে রিলেট করে আমাকে তৈরি করা হচ্ছে এখানটাতে। আর এই সফটওয়্যার অ্যাপ্রোচ যদি বলো টেকনোলজি অফ এডুকেশন, ইট ইজ আ কল কনস্ট্রাকটিভ এডুকেশন টেকনোলজি, যেখানটা কিনা বিভিন্ন রকম এডুকেশনাল এক্সপিরিয়েন্সকে বা বিভিন্ন রকম থিওরিকে বিল্ড করে আমরা নতুন নতুন কিছু জিনিস কনস্ট্রাক্ট করতে পারি। বিভিন্ন রকম সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট বলো বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলো বা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট বলো বা তার ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট বলো, বিভিন্ন রকম এই স্কুলসকে আমরা কনসিডার করে বা লার্নারের নিডস কে কনসিডার করে আমরা এটাকে তৈরি করতে পারছি। আরেকটা যদি কন্ট্রিবিউশন অফ এডুকেশনাল সিস্টেম, ইট ইজ ইউজফুল ফর মাস এডুকেশন যদি বলো, টেকনোলজি ইন এডুকেশন যেটা গেছে, আমরা ধরো টিভি, রেডিও, যে জিনিসগুলো আমরা আছে, এটা আমরা মূলত কি করছি, মাস এডুকেশনকে একটা ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্সকে আমরা এডুকেট করার জন্য এটা সব থেকে বেশি সুইটেবল।
আর টেকনোলজি অফ এডুকেশন বেসিক্যালি আমরা এখানে গেছি ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যানও আমরা করি, ঠিক আছে। এটাও মাস এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই জরুরি, কিন্তু আমরা এখানটাতে অনেক সময় ইন্ডিভিজুয়াল প্ল্যান একটা পার্টিকুলার ডিসেবল চাইল্ড বা ইনক্লুসিভ চাইল্ডকে আমরা পার্টিকুলারলি তাকেও টার্গেট করে তৈরি করতে পারছি, বা একটা পার্টিকুলার ক্লাসরুমকে টার্গেট করে করতে পারছি, মানে ইনস্ট্রাকশন ডিজাইন তৈরি করতে পারছি। ভেরিয়াস টাইপ অফ আমরা এখানটাতে লার্নারের নিড অনুযায়ী আমরা এখানটাতে তৈরি করছি এই জায়গাটা টেকনোলজি অফ এডুকেশনের ক্ষেত্রে। আর কস্টের ক্ষেত্রে যদি বলো যে টেকনোলজি ইজ এডুকেশন, টেকনোলজি ইন এডুকেশন একটু এক্সপেন্সিভ অ্যাজ কম্পেয়ার টু টেকনোলজি অফ এডুকেশন। বেসিক্যালি আমরা যদি ধরো একটা মোবাইল ফোন যতটা এক্সপেন্সিভ হয়, তার থেকে একটা সফটওয়্যারের বা কোনো অ্যাপ্লিকেশনের একটা ধরো কোনো আনএকাডেমিক কোনো একটা লার্নিং কোর্সে যা ধরো 5,000 টাকা না, সেখানটা একটা মোবাইল ফোন বা একটা কম্পিউটারের দাম তো নো ডাউট বেশি হবে, ঠিক আছে। তো টেকনোলজি হার্ডওয়্যার অ্যাপ্রোচ কম্পারেটিভলি বেশি কস্টলি অ্যাজ কম্পেয়ার টু টেকনোলজি অফ এডুকেশন সফটওয়্যার। তো এইটুকু বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। Characteristics of education technology, basically যদি characteristics বলো, it is a fast growing modern discipline. এটা actually 19 last কি বলবো এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি অ্যান্ড 21st সেঞ্চুরি, 20th সেঞ্চুরি তো খুব ভালো করে চলছে, এবং 21st সেঞ্চুরিতে এবং এর অ্যাকসেপ্টেন্স ওয়াইড রেঞ্জে বেড়ে গেছে এই মুহূর্তে, ঠিক আছে। বেসিক্যালি আমরা লার্নিং প্ল্যাটফর্ম রিসেন্টলি একটা জিনিস দেখছিলাম যে কাউকে একটা বলছিলাম যে বেসিক্যালি ইউজিসি একটা নতুন সার্কুলেট এসেছে, তোমরা জানো কিনা জানো, সেটা হলো কি ইউজিসি পার্টিকুলারলি বলছে আমরা আগামী দিনে কোন রকম যে বই আমরা যে নর্মালি টেক্সট বই পড়ি, সেই টেক্সট বইয়ের জন্য ইউজিসি বলছে আমরা ফান্ডিং অতটা দেব না, যতটা আমরা দেব তোমার ই জার্নালের ক্ষেত্রে বা ই বুকস এর ক্ষেত্রে। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, স্পেসিফিক্যালি সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা ন্যাশনাল ইনস্টিটিউশন গুলো, তারা একদম মূল ফোকাস দিয়েছে তারা ই লার্নিং এর ক্ষেত্রে বা ই রিসোর্সের ক্ষেত্রে। বেসিক্যালি তাদের একটা যুক্তি রয়েছে, সেটা হলো কি যে আমি যখন একটা বই কিনছি, ধরো একটা বই আজকের দিনে কিনছি, সেটা 10 বছর পরে সেটা ছিঁড়ে যাচ্ছে, সেটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জায়গায় যদি আমি সেম অ্যামাউন্ট দিয়ে একটা ই বই বুক কিনছি, সেখানটাতে আমি ওয়াইড রেঞ্জ অফ স্টুডেন্টকে আমি সেটা ট্রান্সমিট করতে পারছি, এবং সেটা লং লাস্টিং বা 50 বছর পর্যন্ত সেটাকে আমরা অক্ষত রাখতে পারছি, বা সেই ইনফরমেশনটাকে আমরা প্রপারলি শেয়ার করতে পারছি। তো সুতরাং ইউজিসির ম্যাক্সিমাম এবং বলে দিয়েছে যে আমরা 20% দেবো আমরা নর্মাল বুক কেনার জন্য, এবং 80% আমরা দেবো স্পন্সর করব ফর দ্য ডিজিটাল রিসোর্সেস। তো দেখো কতটা ডিজিটাল বেড়ে গেছে এই জায়গা, মানে ডিজিটাল রিসোর্স বলো বা ডিজিটাল মেটেরিয়ালস এর ক্ষেত্রে বা স্টাডি মেটেরিয়ালস এর ক্ষেত্রে, এসএলএম এর ক্ষেত্রে। তো এতটাই মডার্ন মানে বর্তমান সময় এবং আগামী দিনের ক্ষেত্রে আরো বিভিন্ন জায়গাটাতে এবং বিভিন্ন দেখো তো এভরি সেক্টর ডকুমেন্ট বলো, বিভিন্ন রকম সব ক্ষেত্রে ডিজিটাল জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেটাকে লং এবং তার বিভিন্ন রকম অ্যাসপেক্ট আছে, যে লং লাস্টিং এর ক্ষেত্রে তার বিভিন্ন রকম যুক্তিও আছে তাদের ক্ষেত্রে। তো মডার্ন সময় এটা এডুকেশন টেকনোলজির ফাস্ট গ্রোয়িং ডিসিপ্লিন হিসাবে আমরা বলছি এই জায়গাটাতে। দেখেন দেন যেন ইটস বাউন্ড টু ইমপ্রুভ দ্য টিচার এবং টিচার দ্য লার্নার অ্যান্ড দ্য টিচিং লার্নিং প্রসেস। এডুকেশন টেকনোলজি কি করছে, টিচারদের যে টিচার কোয়ালিটি ইমপ্রুভ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ লার্নারের কোয়ালিটি, তার লার্নিং এক্সপিরিয়েন্স কে আরো খুব পরিমাণে গ্রো করছে এবং খুব তাড়াতাড়ি বুঝ দিচ্ছে। একই সাথে কি করছে, টিচিং লার্নিং এক্সপিরিয়েন্সটাকেও, একটা ক্লাসরুম টিচিং লার্নিং এক্সপিরিয়েন্সকেও খুব এফেক্টিভ করছে। একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে কি হতো, গত মানে লাস্ট 20 বছর আগে যদি দেখা হতো, ক্লাসরুমে একটা টিচার এসে শুধু লেকচার দিত, তার কোনো একটা অডিও ফর্ম নেই, ভিডিও ফর্ম নেই, তার রিয়াল লাইফ লার্নিং এক্সপিরিয়েন্স কিছু নেই। আমরা যা শুনে মুখস্থ করে রোট লার্নিং করে এখন এক্সাম দিতাম, আমরা লার্নিং নিতাম। বর্তমান সময়ে তার এভরি অ্যাসপেক্ট, তার পিপিটি দেখতে পাচ্ছি, তার প্রপার তার লার্নিং সেই পার্টিকুলার জায়গার ভিডিও দেখতে পাচ্ছি, সেখানটাতে কি হচ্ছে না হচ্ছে, আন্দামানে কি হচ্ছে না হচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার জায়গায় সেখানটাতে কি ধরনের তারা জীবনযাপন, সেখানটাতে কি কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং আমরা ডিজিটাল মানে বর্তমান সময় সেটা এভরিথিং আমরা দেখতে পাচ্ছি, এবং তার ফলে কি হচ্ছে, টিচিং লার্নিং এক্সপিরিয়েন্সটাও আরো অত্যন্ত বাড়ছে এবং ভালো হচ্ছে থ্রু এডুকেশন টেকনোলজি।
নেক্সট যেটা হলো ইট ব্রিংস পিপলস টিচার্স অ্যান্ড টেকনিক্যাল মিনস টুগেদার ইন এফেক্টিভ ওয়ে। অ্যাকচুয়ালি এই এডুকেশন টেকনোলজি কি করছে, পিপল একদম পুরো পিপলস মিনস স্টুডেন্ট, লার্নার কমিউনিটি, টিচার অ্যান্ড টেকনিক্যাল, এই তিনটিকে একদম বাউন্ড করে দিচ্ছে এবং লার্নিং ফর দ্য পারপাস অফ দ্য ফুলফিলমেন্ট অফ লার্নিং গোল। আমার যে লার্নিং গোলটাকে নিচ্ছি সেটাকে ফুলফিল করার জন্য আমার একটা প্রপার এফেক্টিভ ওয়েতে একটা কমিউনিকেট, একটা বাউন্ড, প্রপার বাউন্ড তৈরি করছে। একটা ক্লাসরুমের ক্ষেত্রে কি হচ্ছে, একটা যখন প্রপার একটা ডিজিটাল ফর্ম বা একটা যখন টেকনোলজি ইমপ্লিমেন্টেড ক্লাসরুম যখন তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে প্রপারলি একটা হাইলি অ্যাক্টিভ রেসপন্স বলো বা অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট সেখানটা আমরা তৈরি করতে পারছি, এবং সেক্ষেত্রে কি হচ্ছে একটা এফেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স আমরা সেখানে গেইন করতে পারছি। একই সাথে যদি দেখো, ইট ইজ আ বেসিস অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস। এডুকেশন টেকনোলজি কি করছে, যে বিভিন্ন রকম যে টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট বলো বা এডুকেশন অ্যাসপেক্টে বলো, এখানটাতে কি হচ্ছে সায়েন্টিফিক একটা অ্যাডভান্সমেন্ট দিচ্ছে এবং সেটাকে একটা বুস্ট দিচ্ছে বা সেটাকে আরো এনার্জেটিক করছে, আরো এফেক্টিভ করছে, এবং তার বিভিন্ন রকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও তো কন্টিনিউয়াসলি হচ্ছে থ্রু এডুকেশন টেকনোলজি। আজকের দিনে দাঁড়িয়ে যে টেকনোলজি, যেমন যেই সিস্টেমটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কালকে গিয়ে সেটা নাও মনে হচ্ছে, সেটা আমরা ইমপ্রুভ করছি, তার বেটার কিছু জায়গায় যাচ্ছি, ঠিক আছে, যেতে যেতে আমরা সেখানে একটা একটা কোয়ালিটি লার্নিং এর ক্ষেত্রে আমরা যাচ্ছি। এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে যে সিবিটি মোডে যে এক্সাম দিচ্ছি, এটার কি বলবো, ইভলভ বহুদিনের রিসার্চ বলো, বহুদিনের এক্সপেরিমেন্ট বলো, সেখান থেকে প্রস এন্ড কনস যেটা বেরোচ্ছে সেখান থেকে আরো ইম্প্রুভাইজেশন এবং তার থেকে মোর দ্যান ইম্প্রুভাইজেশন করে করে আজকের দিনে আরো লার্নিংটা আগামী দিনে আরো বেশি জায়গায় যাচ্ছে। দেন বলা হচ্ছে ইট ইজ মোর প্র্যাকটিক্যাল ডিসিপ্লিন অ্যান্ড লেস থিওরিটিক্যাল ওয়ান। এডুকেশন টেকনোলজি কি করছে, আমরা সেই থিওরিটিক্যাল বা কনভেনশনাল যে মোড অফ লার্নিং বলো বা টিচিং এক্সপিরিয়েন্স বলো বা লার্নিং এক্সপিরিয়েন্স বলো, সেটাকে অনেকটা রিডিউস করছে এবং সেটাকে কি করছে বর্তমান সময় প্র্যাকটিক্যাল মোডে নিয়ে এসছে, যেটা কিনা লার্নার একদম ইনস্ট্যান্ট তার প্র্যাকটিক্যাবিলিটি দেখতে পাচ্ছে এবং সেটাকে পার্টিকুলার নিজস্ব নিড বেস সেটাকে ইউটিলাইজ করার ক্ষেত্রে লার্নার এফিসিয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে। দেন বলছে it make use of the research finding of psychology, sociology, engineering, science and social science, etc., and applied the same in the field of education. এবং কি করছে এডুকেশন টেকনোলজি যে ভেরিয়াস স্কুলস বলো বা ভেরিয়াস যে স্কুলস বলো বা ভেরিয়াস সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্ট, ভেরিয়াস ফ্যাক্টরস বলো বা ভেরিয়াস ডিসিপ্লিন বলো, সেখান থেকে কি হচ্ছে মেজর ফাইন্ডিংস নিচ্ছে এবং সেটা কি করছে এডুকেশন ফিল্ডে সেটাকে ইউজ করে বা সেটাকে মাথায় রেখে আরো নতুন নতুন স্ট্র্যাটেজি বা নতুন নতুন রুলস বা নতুন নতুন ডিজাইন বলো সেটাকে আরো বিল্ড করছে for the quality improvisation of education. Then কি হচ্ছে it is a science of techniques and method. It locate the problem in the field of education. Basically এটা কি করছে একদম পুরো মানে মেথড টেকনিকের ক্ষেত্রে সায়েন্টিফিক অ্যাপ্রোচ রাখছে এবং সেটা কি করছে যে বেসিক্যালি এটার মূল জায়গা হলো কি যে এডুকেশন ফিল্ডে যে প্রস এন্ড কনস বলো বা কোন জায়গায় খামতি রয়েছে বা কোন জায়গায় রিসেন্টলি তোমরা যদি দেখো যে নিটের ক্ষেত্রে যদি যেই গত বছর যে স্ক্যাম যেটা হয়েছে, ঠিক আছে, নিটের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেই জায়গাটাকে বর্তমানে একটা কমিটি গঠন করা হয়েছে, কি কি আনা কি কি হয়েছে না হয়েছে, সেই জায়গাটাকে আরো নতুন ইমপ্রুভ করে সেখানে আরো বিভিন্ন রকম টেকনিক্স করা হয়েছে, কিউআর বেস, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেস বা সেখানটাতে পার্টিসিপেন্টের কি কি কর্তব্য, বিভিন্ন রকম যে নতুন নতুন জায়গাগুলো নেওয়া আছে। তো বেসিক্যালি কি করছে এটা এবং সেটাকে কি হচ্ছে টেকনোলজি করা হচ্ছে সেখানটাতে, এখানে কিউআর টেকনোলজি নেওয়া হয়েছে, ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে টেকনোলজি বিভিন্ন রকম যে টেকনোলজিক্যাল যেটা করা যায় সেটা আরো কি হচ্ছে ফেয়ারনেস করার জন্য, এক্সাম প্রসিডিওরকে ফেয়ারনেস করার জন্য এই জায়গাগুলো নেওয়া হয়েছে। এবং রেমেডিস দেম দ্য আলটিমেট এম দ্য ইমপ্রুভিং দ্য এবং বিভিন্ন রকম সেই আমি যখন সেটার কোন রকম প্রবলেম ফাইন্ড করবো সঙ্গে সঙ্গে তার কিছু রেমেডিস আমাকে দিতে হবে, সে কি করলে তার উপায় কি আছে সেটাকে দূর করার জন্য প্রপার রেমেডি দিচ্ছে এবং কন্টিনিউয়াসলি সে ইমপ্রুভ করছে এডুকেশন সিস্টেমকে। এই হলো বেসিক তার কিছু ক্যারেক্টারিস্টিক্স। কারো কিছু প্রশ্ন আছে কি আগে থেকে? ওকে, আর নেক্সট যেটা হলো ইউজ অফ এডুকেশন টেকনোলজি। বেসিক্যালি আমরা দুটো অ্যাপ্রোচ বেসড আমরা এডুকেশন টেকনোলজিকে ইউজ করি। একটা হলো অ্যাপ্রোচ বেস, একটা হলো অ্যাপ্লিকেবিলিটি বেস, ঠিক আছে। অ্যাপ্রোচ হলো মেজরলি থিওরিটিক্যাল বেস, অ্যান্ড অ্যাপ্লিকেশন ইজ দ্য প্র্যাকটিক্যাল বেস যদি বলো।
তো এডুকেশন টেকনোলজি যে মূলত অ্যাপ্রোচ বেশ হলো হার্ডওয়্যার অ্যাপ্রোচ, সিস্টেম অ্যাপ্রোচ, সফটওয়্যার অ্যাপ্রোচ অ্যান্ড সিস্টেম অ্যাপ্রোচ। তো হার্ডওয়্যার অ্যাপ্রোচ, এই তিনটে অ্যাপ্রোচ নিয়ে আমরা এডুকেশন টেকনোলজিকে আমরা এডুকেশন ফিল্ডে নিচ্ছি। বেসিক্যালি অ্যাপ্লিকেশন যদি যখন করছি এডুকেশন ফিল্ডে, সেটা হলো একটা টিচিং টেকনোলজি। আমরা এই অ্যাপ্রোচ, এই যে আমরা সিস্টেম অ্যাপ্রোচ যেটা পেলাম, সেটাকে আমরা কি করছি, টিচিং টেকনোলজিকে ব্যবহার করছি, টিচিং ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করছি। অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাকশনাল টেকনোলজি, আমি কোন ভাবে ইনস্ট্রাকশন ইম্পার্ট করবো, কিভাবে দেবো, কিভাবে ইনস্ট্রাকশন ডিজাইন করব এই ক্ষেত্রে। এবং বিহেভিয়ারাল টেকনোলজি, এবং লার্নারের কি কি আচরণগত চেঞ্জেস আমি চাইছি, লার্নারের বিভিন্ন রকম সেগমেন্ট বলো, তার নর্মস, তার এজ নর্মস এর ক্ষেত্রে বলো, বা তার বিভিন্ন রকম ক্রাইটেরিয়াল নর্মস এর ক্ষেত্রে বলো, তার কি তার ডিমান্ড কি আছে, তার নিড কি আছে ইত্যাদি, তার বিহেভিয়ারাল অ্যাসপেক্ট টেকনোলজিকেও আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ইন এডুকেশন সেক্টরে আমরা ব্যবহার করছি এই জায়গায়। টিচিং টেকনোলজি ইমপ্রুভ করে কোন ওয়েতে আমি টিচিংটাকে দেবো, বা কোন কিভাবে ভার্চুয়াল মোডে দেবো, না ব্লেন্ডেড মোডে দেবো, নাকি ফেস টু ফেস মোডে দেবো। একই সাথে সাথে ইনস্ট্রাকশনাল ডিজাইন, সেই নলেজটা, সেই ইনস্ট্রাকশনটা দেবো, সেই ইনস্ট্রাকশনটা আমি প্রপাস করবো, যে ফার্স্ট এই এত বড় সিলেবাস এর ফার্স্ট যে বুলেট আছে সেটাকে আমি প্রথমে এইটা দেবো, তারপরে নেক্সট ইউনিট দেবো। প্রপার ইনস্ট্রাকশনাল টেকনোলজি এবং প্রপার ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি কি কি অ্যাপ্রোচ বেস করবো, কি কি স্ট্র্যাটেজি করবো, কি কি তার প্রসিডিওর বলো, বা কি কি তার এক্সপেরিমেন্ট কি কি করবো, কি কি নলেজ, তার প্র্যাকটিক্যাল নলেজ দেবো ইত্যাদি ইনস্ট্রাকশন ডিজাইনের মধ্যে আসবে। এবং বিহেভিয়ারাল টেকনোলজি যেটা হলো তার আচরণগত বিহেভিয়ারাল, যে লার্নারের ক্ষেত্রে যে তার নিড বেস বলো, তার এজ বেস বলো, বা তার মেন্টাল কন্ডিশন এজ বলো, বা মেন্টাল অ্যাবিলিটি বলো, সেই জায়গাগুলোকে আমরা বিহেভিয়ারাল টেকনোলজি ব্যবহার করে এডুকেশন ফিল্ডে এই অ্যাপ্লিকেবিলিটি আমরা করি অ্যাকচুয়ালি। নেক্সট যদি বলো এমার্জিং ট্রেন্ডস ইন এডুকেশন টেকনোলজি, বর্তমান সময়ে এডুকেশন টেকনোলজি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বেসিক্যালি। প্রথম যেটা হলো অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আমরা খুব করে ব্যবহার করছি, যে অনলাইন লার্নিং এর ক্ষেত্রে, বা ব্লেন্ডেড লার্নিং বলো, বা ভার্চুয়াল লার্নিং বলো, সেক্ষেত্রে আমরা এডুকেশন টেকনোলজি হিউজ ভাবে ব্যবহার করছি। দ্বিতীয় হলো কি ডিজিটাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি এডুকেশন টেকনোলজি। আমরা এখন প্রত্যেকেই আমরা জানি সিবিটি মোডে এক্সাম দিচ্ছি। লার্নিং এর ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম জায়গা থেকে লার্নিং এর রিসোর্স আমরা নিচ্ছি, বিভিন্ন রকম লার্নিং ম্যানেজমেন্ট পোর্টাল থেকে, এলএমএস পোর্টাল থেকে আমরা বিভিন্ন রকম লার্নিং নিচ্ছি, বিভিন্ন রকম সেক্ষেত্রে এনআইওএস আছে, তোমার এনসিআরটি আছে, বিভিন্ন রকম তাদের বিভিন্ন রকম লার্নিং রিসোর্সেস কন্টিনিউ, এবং সব থেকে মেজর যেটা স্বয়ংপ্রভা, কন্টিনিউয়াসলি তারা লার্নিং রিসোর্সেস প্রোভাইড করছে। সেক্ষেত্রে আমরা, এবং তারা যে লার্নিং দিচ্ছে সেটা লার্নিং নেওয়ার পর একটা পার্টিকুলার অ্যাসেসমেন্টও থাকছে, তার উপর গ্রেড করে একটা ক্রেডিট বেস এক্সামিনেশন থাকছে, 3 ক্রেডিট বা 4 ক্রেডিট বা 5 ক্রেডিট। রিসেন্টলি আমি একটা কোর্স করছিলাম পেডাগজি, অ্যান্ড্রোগজি এন্ড হিউটাগজির উপরে, মানে বেসিক্যালি আমাদের কলকাতার এনএসইউর একটা আছে, পাপিয়া ম্যাম ওটার কোঅর্ডিনেটর। তো ওটা 3 ক্রেডিটের একটা কোর্স করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা বেসিক্যালি আমি যদি বলি, আমি এখানে আসার আগে দেখো কতটা এফেক্টিভ এই জায়গাটা। স্বয়মের ক্ষেত্রে আমি একটা কোর্স করেছিলাম রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স, ঠিক আছে। তো বেসিক্যালি আমি তখন করেছিলাম যে নিজে জানার ক্ষেত্রে, নিজস্ব ক্ষেত্রে 4 ক্রেডিটের একটা কোর্স ছিল ওটা। তো 3 মাসে একটা কোর্স ছিল, 3 মাস পড়ার পরে একটা এক্সাম দিতে হয়েছিল আমাদের, 1000 টাকা করে ফর্ম ফিল আপ করেছিলাম। তো একটা অনলাইন সিবিটি মোডে এক্সাম দিয়েছিল, সেখানটাতে আমরা পাস করেছিলাম, আমরা 4 ক্রেডিটের মার্কসও পেয়েছিলাম, একটা সার্টিফিকেট পেয়েছিলাম। এটা যে পরবর্তীকালে আমার কি কাজে লেগেছে, যখন তোমরা প্রত্যেকেই রিসার্চে যাবে, তখন আমাদের প্রথমেই করতে হয় কোর্স ওয়ার্ক করতে হয়। তো কোর্স ওয়ার্ক বেসিক্যালি 4টে পেপার থাকে, আমার ইউনিভার্সিটি 4টে পেপার ছিল, তার মধ্যে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স এরও একটা পেপার ছিল, সেটাও 4 ক্রেডিটের ছিল। তো 4 ক্রেডিটের, এবং আমি সাডেনলি একদিন আমার মাথায় আসলো যে আমার এই পার্টিকুলার ক্রেডিট তো আমার নেওয়া আছে এটা, তো আমি যথারীতি হেডের সাথে কথা বললাম যে আমাদের এই জায়গায় নেওয়া আছে। দেন আমাকে ওই পার্টিকুলার পেপারটা দিতেই হলো না, কারণ আমার অলরেডি ওটা ন্যাশনাল এজেন্সি থেকে আমার অলরেডি এক্সাম দেওয়া আছে, এবং তার একটা প্রপার সার্টিফিকেট আছে, ওই পার্টিকুলার পেপারটা থেকে আমি এক্সামটেড হলাম। আমি কখনো ভাবিও নি যে এতটা কাজে লাগবে, কিছুটা লাগবে। তো এইটা হলো আমার সাথে হয়েছিল। তো এই যে ডিজিটাল অ্যাসেসমেন্ট এতটা বর্তমান সময়ে এতটা এনার্জেটিক হয়েছে, বা ফিল্ড ব্যবহার হয়েছে, সেটা লার্জ রেঞ্জে দেখা যায়, ঠিক আছে। এবং বিভিন্ন রকম যে মুক্স এর বিভিন্ন রকম যে কোর্স যেগুলো আছে, সেইগুলো যদি তোমরা ব্যবহার করো, ফিউচারে কখনো কখনো বেনিফিট পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যদি যাই, সেটা ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি কি হচ্ছে, বর্তমানে যে রিসোর্সের যে সেগমেন্ট গুলো আছে, ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা গ্লোবাল যে ইনফরমেশন যেগুলো পাচ্ছি, সেটা ভেরিয়াস এজেন্সি বলো, বা ভেরিয়াস স্যাটেলাইট থেকে যা আমরা
ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে। যে আমাদের দেখবে কখনো গুগলে যখন সার্চ করো কোনো একটা নলেজ সম্পর্কে, সেখানটা দেখবে ভেরিয়াস ওয়েবসাইট থেকে তোমাকে নলেজ দেওয়া হচ্ছে, ভেরিয়াস ব্লক চেইন থেকে তোমাদেরকে নলেজ দেওয়া হচ্ছে। তো ইন দ্য এডুকেশন ফিল্ডে যে আমাদের লার্নিং যে রিসোর্স বলো বা আমাদের ইনফরমেশন যদি বলো, ভেরিয়াস সেগমেন্টে সেটা ডিভাইড করা আছে। আমাদের যখন প্রয়োজন হচ্ছে তখন সেটাকে আমরা ব্যবহার করছি, সেটাকে নিতে পারছি, বা সেই জায়গা থেকে আমরা ইনস্ট্যান্ট আমরা সেই জায়গা থেকে নলেজ নিতে পারছি। বেসিক্যালি ব্লকচেন টেকনোলজি আমরা কারেন্সির ক্ষেত্রে খুব করে দেখতে পাই, ঠিক আছে। ধরো ক্রিপ্টোকারেন্সি বলো, বা এই টার্মটা অ্যাকচুয়ালি ইকোনমিক ফর্ম থেকে এসছে। তো এডুকেশন ক্ষেত্র যে ইনফরমেশনে যে বিভিন্ন রকম স্যাটেলাইট বেস, ঠিক আছে। আমরা রাশিয়ান স্যাটেলাইট থেকে, বা তোমরা বলো যে ইউএস যে স্যাটেলাইট বলো, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ইনফরমেশন নিতে পারছি, বা ইন্ডিয়ান যে বিভিন্ন রকম স্যাটেলাইট থ্রু যে বিভিন্ন রকম একটা ওয়ার্ল্ড ওয়াইড নলেজ এটা নিচ্ছি। দিস আর কল ব্লকচেন টেকনোলজি। বিভিন্ন রকম আলাদা আলাদা সেক্টর থেকে যে নলেজ গুলো আমাদের কাছে একসাথে পাচ্ছি। একসাথে যেটা হলো কি যে এটা ইমার্জিং এডুকেশন টেকনোলজি আমরা ব্যবহার করছি কিসে, পার্সোনালাইজ লার্নিং এর ক্ষেত্রে। স্পেসিফিক্যালি আমরা যখন ডিসেবল চাইল্ড বা কোনো স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে যখন দিচ্ছি, বা কোনো নর্মাল ক্লাসরুমের ক্ষেত্রে, ধরো কোনো একটা স্টুডেন্ট স্লো রানার বলো, বা সে প্রপার অ্যাটেনশন দিতে পারছেন, তার ক্ষেত্রে আমরা পার্সোনালি পার্টিকুলার স্টুডেন্টকে, যেমন নর্মালি তোমরা কোনো পার্টিকুলার স্টুডেন্টের মেন্টাল এজ বলো, বা তার ক্ষমতা অনুযায়ী তাকে একটা পার্টিকুলার একটা অ্যাপ তৈরি করা, বা তাকে সেই পার্টিকুলারলি গেজেট দেওয়া, বা পার্টিকুলারলি সেই একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন তার জন্যই পার্টিকুলারলি টার্গেট করে তাকে তুমি তৈরি করা। এই ক্ষেত্রে আমরা এডুকেশন টেকনোলজিকে ব্যবহার করছি। নেক্সট যেটা এআই বেস পার্সোনালাইজ অ্যানালিসিস, পার্সোনালাইজ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজ। বেসিক্যালি নর্মালি এখনকার সময় এডুকেশন ফিল্ডে আমি তো অবশ্যই ব্যবহার করি এআই বেস। তার নর্মালি তার পার্সোনালিটি আমরা দেখছি, এবং নর্মালি আমরা যদি বল টেকনোলজিক্যাল ফিল্ডে আমি দেখি, ধরো আমরা পার্টিকুলারলি যে জায়গা গুগলের ক্ষেত্রে যদি দেখো, ঠিক আছে। ধরো আমরা পার্টিকুলারলি কোনো জায়গায় সার্চ করছি, বা কোনো কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি আমি সেখানে দেখছি বা সার্চ করছি কোনো একটা নলেজের ক্ষেত্রে, ঠিক আছে। আমি ধরো এআই এর উপরে বা কোনো রকম মডার্ন টেকনোলজির উপরে কন্টিনিউয়াস সার্চ করছি, তার বিভিন্ন রকম ভিডিও দেখছি, ইউটিউব দেখছি, বা নর্মালি দেখবে কন্টিনিউয়াসলি তার কাছে সেই ধরনের ইনফরমেশন কন্টিনিউয়াসলি তার কাছে আসতে থাকে, বা সেই ধরনের নিউজ তার কাছে আসতে থাকে। এটা কি করছে মূলত, সেই পার্টিকুলারলি ইউজারের ক্ষেত্রে তাকে এআই বেস অ্যানালিসিস করছে যে কি ধরনের নলেজ সে চাইছে, এবং সেই নলেজের তাকে অ্যাড চলে আসে। বেসিক্যালি এডুকেশন ফিল্ডেও আমরা কি করছি, তার একটা পার্টিকুলার স্টুডেন্টের তার হোলিস্টিক যে প্রোগ্রেস বলো বা হোলিস্টিক অ্যাক্টিভিটিকে আমরা এআই বেস বর্তমান সময়ে নর্মালি বিভিন্ন রকম সাইট তো অলরেডি হয়েই গেছে। এখন পরকের নর্মালি লাস্ট দিন বলছিলাম আমরা যে আমাদের ইনস্টিটিউশন একটা যে পরকে যে ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর আমরা একটা প্রজেক্ট লাস্ট এসেছিল, তো সেক্ষেত্রে আমার সুপারভাইজার সেখানে সেটা অ্যাজ আ কো পিআই এর আছে, এবং সেখানে আমরা মূলত কাজ করছিলাম যে পরকটাকে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হোলিস্টিক ওয়াইজ অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লাই করার জন্য যে তার স্ট্র্যাটেজি কি হবে, তার প্রস এন্ড কনস কি আছে তার ইত্যাদি আমরা দেখছিলাম। এবং ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা থেকে পরক যদি ইমপ্লিমেন্ট করা হয়, বেসিক্যালি পরক একটা পাইলট স্টাডিতে রয়েছে। বেসিক্যালি একদম গভর্নমেন্টের কোর্স ইনস্টিটিউশন গুলো আছে, সেক্ষেত্রে এটাকে ইউজ করা হচ্ছে এই মুহূর্তে। যেমন কেবি বলো, এনবিএস বলো, বা ইএমআরএস বলো, এই ধরনের স্কুলগুলোতে এখন ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে নর্মাল স্কুলে যখন হবে তখন কি হচ্ছে, একদম পুরো ডেইলি বেসিস তার হলিস্টিক রেকর্ড রাখছে, এবং তার সেক্ষেত্রে এআই টাকে ইমবিল্ড করা হচ্ছে সেখান থেকে প্রপার সামেটিভ অ্যাসেসমেন্ট ক্ষেত্রে তার এভরি ডে কে তাকে তার অ্যাসেসমেন্ট করে একটা হোলিস্টিক রিপোর্ট কার্ড দেবে সেক্ষেত্রে। এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি দেখো, এখন যেমন আগে ছিল যে নাম্বার বেস ছিল যে 70%, 80%, সেখান থেকে আমরা আসছি গ্রেডিং পার্সেন্ট, এ গ্রেড, বি গ্রেডের পার্সেন্টেজ আমরা যাচ্ছি, এবং সেখান থেকে আমরা আগামী দিনে যাচ্ছি যে বাইনারি অ্যাক্রিডিটেশনের ক্ষেত্রে যাচ্ছি। বাইনারি অ্যাক্রিডিটেশন যদিও আমি এখনো পর্যন্ত ওদের এখনো বলেনি, ডিক্লেয়ার করেনি বাইনারি অ্যাক্রিডিটেশনের ক্রাইটেরিয়া কি কি হবে। তো এই যে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যে প্রসেস গুলো দিকে যাচ্ছি, টোটালটা বেস করে এই এআই কে বেস করে এই জায়গায় যাবে কিন্তু, ঠিক আছে। এবং বাইনারি অ্যাক্রিডিটেশনের প্রচুর পরিমাণে সেগমেন্ট আছে, প্রত্যেকটা অ্যাসপেক্ট, শুধুমাত্র তার নলেজ অ্যাসপেক্ট দেখছে না, সেখানে তার কো কারিকুলার অ্যাক্টিভিটি দেখা হচ্ছে, সেখানে তার স্কোর কিরকম, ভেরিয়াস ক্রাইটেরিয়া ওখানটাতে আছে। লাস্ট দেন যেটা হলো ভার্চুয়াল রিয়ালিটি ইন স্যার, এডুকেশন। হ্যাঁ, এই যে প্রোডাক্টটা যেটা আছে সেটাতে কি শুধুমাত্র এমসিকিউ বেসড বা অবজেক্টিভ বেসড কোয়েশ্চেনের ওপরই মানে অ্যাসেসমেন্টটা করা হচ্ছে, না এখানে ব্রড কোয়েশ্চেন ও সাবজেক্টিভ কোয়েশ্চেনও থাকছে?
অ্যাকচুয়ালি পরোক্ষে যে ইমপ্লিমেন্টেশন, দেখো আমরা যে মানে বেসিক্যালি আমি 3 মাসের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আমি রয়েছি এই মুহূর্তে পরোক্ষের ইমপ্লিমেন্টেশনে। তো আমরা যেটা মূলত করছি, এরা অ্যাকচুয়ালি এখনো বাইনারি বাইনারি বললাম তো, অ্যাসেসমেন্টটা বাইনারি অ্যাক্রিডিটেশনের ক্ষেত্রে যাবে, ঠিক আছে, যেটা বললাম পার্সেন্টেজ থেকে এখন যেটা গ্রেডিং সিস্টেমে যাচ্ছে, যে সিবিসি সিবিএসসি তে গ্রেডিং সিস্টেম যাচ্ছে, সেখান থেকে শিফট করে বাইনারি অ্যাক্রিডিটেশনে যাবে। এবং বাইনারি অ্যাক্রিডিটেশনের প্রপারলি ড্রাফটিং ওরা এখনো করেনি, ওরা এখন যাবে। কিন্তু এখানটাতে অনেক রকম লাগবে, এটা তোমার নর্মাল সমস্ত অ্যাসেসমেন্ট, ইভেন ইনক্লুডিং তোমার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ এর মধ্যে তোমার ক্লাসরুম টেস্ট তো থাকছে, সেই জায়গা তোমার অ্যাসেসমেন্ট কিরকম আসছে, সঙ্গে তোমার নর্মাল সেমিস্টার এক্সামিনেশন তোমার এবং এক্সামিনেশন, একটা এক্সামিনেশন ভেরিয়াস কাইন্ড অফ কোশ্চেন থাকতে পারে সেখানে, এমসিকিউ বেস থাকতে পারে বা এসএ টাইপ বা শর্ট কোশ্চেন থাকবে, বিভিন্ন রকম থাকতেই পারে সেখানটাতে। কিন্তু এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তার সেগমেন্ট বিভিন্ন রকম হতে পারে, মানে এবং এটা মোর কমপ্লেক্স আমার কাছে এই মুহূর্তে লাগছে, যে বাইনারি অ্যাক্রিডিটেশন যে যাচ্ছে এত, কোনো টিচার, সব থেকে বড় কথা টিচারকে এক্ষেত্রে প্রচন্ড পরিমাণে এফিসিয়েন্ট হতে হবে, নাহলে এই নাম্বার দেওয়াটা খুব মুশকিল তাদের ক্ষেত্রে। কারণ ধরো আগে কি ছিল, যে হিস্ট্রিতে সে 100-র মধ্যে পেয়েছে 98, সে এ প্লাস গ্রেড, এটা নর্মাল ছিল। এবার কি হচ্ছে, বাইনারি অ্যাক্রিডিটেশন তোমার 10খানা মেজর সেগমেন্ট রেখেছে, যে এই তার নর্মাল ক্লাসরুম অ্যাক্টিভিটি, তার তার পিয়ার গ্রুপের সাথে তার ইন্টারাকশনের একটা অ্যাসেসমেন্ট থাকছে, তার মানে কো কারিকুলার অ্যাক্টিভিটি একটা অ্যাসেসমেন্ট থাকছে, তার তার একটা কালচারাল পার্টিসিপেশন কতটা থাকছে তার একটা অ্যাসেসমেন্ট থাকছে। এবং সেই অ্যাসেসমেন্ট, এবং এটা অ্যাসেসমেন্টের নাম্বার বেস করবে, এবং বা কি সেটা কি এখনো ওটা ড্রাফটিং চলছে, ঠিক আছে, এখনো করেনি, এটা পাইলট স্টাডিতে চলছে ওটা। তো এই ধরো 10-12খানা সেগমেন্ট রাখছে বা একটা ক্রাইটেরিয়া রাখছে, ঠিক আছে, এক্ষেত্রে নাম্বারিং করাটা খুব মুশকিল যদি সেটা ওয়েল ট্রেন না হয়, ঠিক আছে। তো জানি না ওরা কি করবে এই জায়গাটাতে। তো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোশ্চেন তোমার ভেরিয়াস টাইপ, নর্মাল ক্লাসরুম টেস্টও থাকছে, সেই ক্লাসরুম টেস্টের ক্ষেত্রে যে বিভিন্ন রকম কোশ্চেন থাকবেই। এবং আদার্স যে অ্যাসপেক্ট যেগুলো আমরা এতদিন নেগলেক্ট করে এসেছি বহুদিন, একটা স্টুডেন্টকে যা একটা একটা পার্টিকুলার স্টুডেন্টকে তো তুমি তার কগনিটিভ ডাইমেনশন দিয়ে প্রপার অ্যাসেসমেন্ট করলে সেটা অনেক সময় রংই হয়, যে সে কোনো রকম কোনো বাচ্চা আছে যে মুখস্থ বিদ্যা খুব ভালো, এবং কোনো অনেক বাচ্চা আছে যারা ক্রিয়েটিভ মাইন্ড অনেক প্রচন্ড বেটার, তারাও ফিউচারে অনেক কিছু করতে পারে। তো সেই জায়গাগুলো এতদিন নেগলেক্ট করা, সেই জায়গাটাকে ট্যাকেল করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। ওকে স্যার, মানে এটা যে বলছেন এটা তো মানে পিয়ার ইন্টারাকশন বা আদার্স যেগুলো আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে সাবজেক্ট ওয়াইজ ধরুন আমার 10খানা সাবজেক্ট আছে, সেখানে একটা হলো, তারপরে কি সেগুলো আলাদা পিয়ার, মানে পিয়ারের সাথে কি রিলেশন বা এগুলো কি আলাদা আলাদা, না একটা সাবজেক্টের হ্যাঁ, মধ্যে একদম একদম এগুলো সেগুলো পড়ে? আলাদা, সাবজেক্ট নলেজ তো দেবেই, ডোমেন নলেজ তো থাকবে ওখানটাতে, সঙ্গে তার হ্যাঁ, তার সাথে আলাদা যে আবার আর আলাদা সেগমেন্টস গুলো আছে, তাই তো? এক্স্যাক্টলি। তো ওকে, আমি নেক্সট যাচ্ছি তাহলে। ভার্চুয়াল রিয়েলিটি যেটা আসছে, যে এখনকার দিনে যে ভার্চুয়াল রিয়েলিটি যেটা আমরা নর্মালি ইন এডুকেশন ফিল্ডে যে আজকে যে গ্লোবাল যে নলেজ যেটা নিচ্ছি, বা গ্লোবাল যে অ্যাক্টিভিটি বা ফেনোমেনা যেটা হচ্ছে, সেটাকে সেই রিয়ালিটিটাকে ট্যাকেল করে আমরা এডুকেশন ফিল্ডে বিল্ড করছি বা নলেজকে বিল্ড করছি। আজকে ইউএস এর ধরো কোনো রকম কানাডার, যেমন আমরা নর্মালি বলে থাকি যে কানাডা ইজ এ ইনক্লুসিভ। তোমরা যদি কখনো দেখো, আমার মাস্টার্সে মূলত যে ডিসার্টেশনের কাজ ছিল সেটাও মূলত কম্পারেটিভ এডুকেশন ছিল, আর সেখানে স্পেশাল রেফারেন্স টু ইনক্লুসিভ এডুকেশন। তো তোমরা যদি কখনো কানাডার কখনো কখনো যদি পড়ো, কানাডাকে একদম বলা হয় যে ইনক্লুসিভ কান্ট্রি, ঠিক আছে, কারণ ওর প্রত্যেকটা অ্যাসপেক্টে ও প্রচুর একদম হাইলি বিল্ড করে। এবং রাস্তা থেকে ধরো কেউ রাস্তা পারও হচ্ছে, সেখানটাতে একটা ইনক্লুসিভিটি, একটা ইনক্লুসিভ স্ট্রাকচার আছে, ক্লাসরুম বলো, তার ডেইলি লাইফ বলো, সে মার্কেটে যাচ্ছে সেখানে একটা প্রপার, তাদের জন্য কোনো রকম প্রবলেম না হয়। তো এরা বিভিন্ন রকম সেগমেন্টে ওরা ওটাকে বিল্ড করে দিয়েছে, ঠিক আছে। তো যদি তোমার ওয়ার্ল্ড ওয়াইড বলো, তাহলে কানাডা সব থেকে বেশি অ্যাকচুয়ালি ইনক্লুসিভিটিটাকে খুব করে প্রমোট করে, এবং ওরা খুব করে ডিজাইন, পুরো কান্ট্রি ওয়াইজ ওটাকে ডিজাইন করেছে। তো বেসিক্যালি বলছি, একটা একটা কান্ট্রি যখন আর একটা নতুন নতুন কিছু ইনোভেটিভ তৈরি করছে, বা তার একটা যেমন ভার্চুয়াল রিয়েলিটি কি করছে, যেটা কি হচ্ছে এখনকার দিনে, তো নিউরাল নেটওয়ার্কিং যে একটা ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি, নিউরাল নেটওয়ার্কিং কে আমরা এডুকেশন ফিল্ডে কিভাবে ব্যবহার করতে পারছি, বা তার যে নলেজ অ্যাসপেক্ট, বা তার যে একদম পুরো সঠিক ইনফরমেশন, সেটাকে আমরা এডুকেশনে কি কি ব্যবহার করছি, তার কোনো ইনস্ট্রাকশন ডিজাইনের ক্ষেত্রে সেই ভার্চুয়াল রিয়ালিটিটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করছি।
বেসিক্যালি গ্যামিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করছি, কোনো পার্টিকুলার ইনস্ট্রাকশনকে বা কোনো ক্লাসরুমকে যাই কিছু ইনস্ট্রাকশন দিই না কোনো স্পেসিক্যালি এটা ধরো কোনো রকম নর্মালি এটা এই গ্যামিফিকেশনটা খুব করে বেশি ইউটিলাইজ করা হয় একদম পুরো কিন্ডারগার্টেন স্কুল বলো বা প্রাইমারি স্কুল বলো, সেই ক্ষেত্রে স্পেসিক্যালি প্রাইভেট স্কুলগুলো খুব করে গ্যামিফিকেশনটাকে করছে। এবং নর্মালি আমাদের ক্ষেত্রে যদি বলো যে ধরো নর্মালি কোনো একটা অ্যাপ তৈরি করলাম, যেটা গ্যামিফাইড অ্যাপ বলো, যে ধরো গেমের মধ্যে কোনো রকম গেম খেলছে, ধরো বিভিন্ন রকম ধরো একটা অ্যাপ তৈরি করলাম ক্লাস 5 এর, ধরো নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন দিয়ে একটা ম্যাথামেটিক্যাল গেম তৈরি করলাম, ঠিক আছে, সেখানটাতে সে মনে করছে সে খেলছে, খেলতে খেলতে সে লার্নিং নিচ্ছে, ধরো অ্যাডিশন বেস 5+5 একটা পুতুল আসলো, সেখানটাতে সে একটা বোর্ডের মধ্যে দেখাচ্ছে এবং সে আনসার করছে, নেক্সট আসছে, এটা কি হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স, খেলার মধ্যে দিয়ে তার একটা লার্নিং এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে। এটার ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং এর ক্ষেত্রে একদম নর্মাল ক্লাসরুমকে আমরা এখন ব্লেন্ডেড ফর্মে নিয়ে এসেছি, ঠিক আছে, সে ব্লেন্ডেড ফর্মে এডুকেশন টেকনোলজি হিউজ ভাবে ব্যবহার করছে, সব থেকে বেশি ব্লেন্ডেড ফর্মে এখন ক্লাসরুমের ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ব্লেন্ডেড ক্লাসরুমের ক্ষেত্রে। এই এই মেজর জায়গাগুলোতে ক্ষেত্রে আমরা নর্মালি এডুকেশন টেকনোলজি ব্যবহার করছে। এছাড়াও আদার্স প্রচন্ড অনেক জায়গা আছে, বেসিক এডুকেশন ফিল্ডে আমরা এই জায়গাগুলোকে টার্গেট করছি। ওকে, নেক্সট যদি যাই, দ্য ইউজ অফ টেকনোলজি ইন ভেরিয়াস টাইপ অফ এডুকেশন। তো মেজরলি আমরা জানি যে 3 টাইপ অফ এডুকেশন যদি বলা হয়, তো সেই ভেরিয়াস টাইপ, তিনটে যে মেজর টাইপস আছে, একটা ফর্মেটিভ এডুকেশন, ফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন। এই যে তিনটে যে মেজর এডুকেশনের যে টাইপস আছে, সেই তিনটে টাইপস এর ক্ষেত্রে আমরা একরকম সাইমultaneously বা ভাইস ভার্সা হিসেবে আমরা এডুকেশন টেকনোলজিকে ব্যবহার করছি। ফর্মাল ক্লাসরুমে আমরা স্ট্রাকচারে সিস্টেমেটিক ফর্ম অফ কারিকুলাম, যেখানটাতে নর্মাল আমরা ক্লাসরুম বলো বা নর্মাল একটা স্ট্রাকচার ক্লাসরুমের ক্ষেত্রে আমরা এডুকেশন টেকনোলজি ব্যবহার করছি থ্রু প্রজেক্টর ইত্যাদি ইত্যাদি, প্রজেক্টর, কম্পিউটার, বিভিন্ন রকম বিভিন্ন রকম ফর্মে আমরা সেই টেকনোলজি ব্যবহার করছি। নন ফর্মাল ওয়েতে আমরা ব্যবহার করছি বিভিন্ন রকম ওডিএল ফর্ম, ওপেন অ্যান্ড ডিসটেন্স লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, হাইব্রিড লার্নিং। এই ক্ষেত্রে আমরা নন ফর্মাল ওয়েতে ব্যবহার করছি। অ্যান্ড ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে যে আমরা পার্টিকুলার যে সেলফ লার্নিং এর ক্ষেত্রে যদি বলি, যে সেলফ লার্নিং এর ক্ষেত্রে যেটা ব্যবহার করছি, ইউটিউব ব্যবহার করছি, বিভিন্ন রকম লার্নিং অ্যাপস ব্যবহার করছি, যেটা আমরা ইনফর্মাল ওয়েতে ব্যবহার করছি। আমার পার্টিকুলার নিড বেস বা আমি পার্টিকুলার জানার ক্ষেত্রে আমি যেই টেকনোলজিকে ব্যবহার করছি, সেটা কল ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে আসছে। সেক্ষেত্রে বিভিন্ন রকম বললাম তো, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াও এর মধ্যে আসবে ইনফর্মাল ওয়েতে, বিভিন্ন রকম অ্যাপ আসবে, বিভিন্ন রকম সোশ্যাল লার্নিং প্ল্যাটফর্মও আছে এখানটাতে। তো মেজরলি তিনটে জায়গাটাতে আমরা ভালো করে তিনটে অ্যাসপেক্টই এবং একদম ক্রুশিয়ালি আমরা তিন জায়গাতেই কিন্তু খুব ভালো করে আমরা এডুকেশন টেকনোলজিকে ব্যবহার করছি। বেসিক অ্যাপ্লিকেশন যদি দেখা যায় যে এডুকেশন টেকনোলজি তিনটে অ্যাসপেক্টে, ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে যদি বলো নর্মাল ফর্মাল ক্লাসরুম ফাংশনের ক্ষেত্রে ভিজুয়াল টেকনোলজি বিভিন্ন রকম প্রজেক্টর বলো বা ডিজিটাল বোর্ড বলো ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে, কম্পিউটার টেকনোলজি সেখানে অ্যাড করছি, ইন্টারনেট সেটাকে অ্যাড করছি, অ্যান্ড কনসিডারেশন অফ টেকনোলজি, বিভিন্ন রকম আদার্স যে টেকনোলজি আছে সেটাকে আমরা যেমন বিভিন্ন রকম তার ইনস্ট্রাকশনাল টেকনোলজির ক্ষেত্রে সেটা আমার ক্লাসরুম ব্যবহার করছি, আদার্স যে টেকনোলজি গুলো সেগুলো সেক্ষেত্রে এই জায়গাটাতে ব্যবহার করছি। এবং টাইপ যদি বলো যে বিভিন্ন রকম প্রজেক্টর, ভিডিও, স্লাইড, ওভারহেড ইত্যাদিতে ব্যবহার করছি। স্মার্ট ক্লাসরুম আমরা এখানে ব্যবহার করছি। মিমোইং বোর্ড যেটা আছে, বিভিন্ন রকম ছোট ছোট সিম্বল বেস বলো বা ছোট ছোট গ্রাফিক্স কার্ড বেস, সেক্ষেত্রে আমরা কোনো একটা বোর্ড বানালাম, সেক্ষেত্রে বিভিন্ন রকম গ্রাফিক্স দিয়ে দিয়ে ছোট ছোট কোনো পেপার কাটিং বলো বা বিভিন্ন রকম পাপেট বেস কোনো রকম কিছু দিয়ে আমরা একটা বোর্ড তৈরি করলাম লার্নিং এর জন্য। ক্লাসরুম পিসি, ডিজিটাল ক্লাসরুম পিসি যেগুলো হচ্ছে করা হচ্ছে, ঠিক আছে, ডিজিটাল বোর্ড যেগুলো সেটাকে আমরা ক্লাসরুম পিসি বলছি। এক্ষেত্রে টেকনোলজি এডুকেশন ফর টিচার, বিভিন্ন রকম টিচারদের জন্য বিভিন্ন রকম টেকনিক্যাল, এখন তো এখন তো দেখো প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে রিসেন্টলি দিল্লি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, ও অ্যাকচুয়ালি DTPLSB তে আছে এই মুহূর্তে। তো ওদিনকে বলছিল যে আমাদেরকে প্রত্যেককে এখন গভর্নমেন্ট ট্যাব দিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেকে কটা ক্লাস নিচ্ছি টোটাল ডেইলি বেসিসে আপডেট করতে হচ্ছে, তার তার লেসন প্ল্যান আমাদের আপডেট করতে হচ্ছে। এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টও রিসেন্টলি ওরা তোমাদের কোনো বন্ধু যদি থাকে তাদেরকে জানতে পারবে, ঝাড়খণ্ড গভর্নমেন্টও রিসেন্টলি এটা করছে যে ডেইলি বেসিসে সে কোনো
টিচার কতটা পড়াচ্ছে বা সেটা প্রপারলি তার পার্টিকুলার, এবং গভর্নমেন্ট তাদেরকে ট্যাব দিয়েছে বা গভর্নমেন্ট তাদের গেজেট দিয়েছে এবং প্রপারলি তাদেরকে আহ, সেটাকে ফিল করতে হচ্ছে, প্রপার ইনফরমেশন দিতে হচ্ছে যে এই ক্লাস নিয়েছে এবং এবং তাদের সিকোয়েন্স করা হয়েছে সপ্তাহে একটা দিন ক্লাস নিতে হবে। তো বন্ধুটা আমাকে বলছিল যে দেখ আমরা ধরো কোনো সপ্তাহে মানডে টু ফ্রাইডে ধরো ছুটি আছে, ঠিক আছে, আমরা স্যাটারডে যেদিন আমি ক্লাস পাচ্ছি সেদিন আমাকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। ও অ্যাকচুয়ালি কনস আমাকে বলছিল যে কি কি সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলছিল। তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে কিছু পজিটিভ কিছু তৈরি করার জন্য, তার কিছু পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক তো থাকবেই। তো ও আমাকে বলছিল যে আমাদের ধরো ফার্স্ট ধরো সপ্তাহে একদিন ক্লাস আছে এবং ধরো স্যাটারডে তে ক্লাস আছে, তো একদিন ক্লাস নিয়ে আমাদের স্যাটারডে তে ইভ্যালুয়েশন নিতেই হচ্ছে, নিতেই হবে। তো এইগুলো গভর্নমেন্ট সিস্টেম বানিয়ে দিয়েছে, আমাকে সেই জায়গাতে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। তো আমাকে ওই অ্যাকচুয়ালি বলছিল অ্যাকচুয়ালি। তো টিচারদের ক্ষেত্রে টিচারদের লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করার জন্য টিচারদের সব থেকে বেশি জরুরি, টিচার এই যে টোটাল টেকনোলজি সেটা সব থেকে সব থেকে বেশি বোঝা বা সব থেকে বেশি ক্যাপাবল হওয়া দরকার টিচারের ক্ষেত্রে। টিচার যদি ইকুইপ না হয় তাহলে এই প্রপার সিস্টেমটাই রান হবে না, ঠিক আছে। স্পেসিফিক্যালি তুমি যদি দেখতে যাও যে ম্যাক্সিমাম স্কুলে যদি স্টাডি দেখো, তো ম্যাক্সিমাম স্কুলের টিচারদের এখনো পর্যন্ত সেই ধরনের মেন্টালিটি আছে যে আমি কম্পিউটার শিখবো না। তো সেইটাকে তুমি কি করে চেঞ্জ করতে পারবে যে এখন কোভিডের সময় আমরা দেখেছি যে প্রচুর মানে প্রচুর সিনিয়র প্রফেসর, প্রচুর সিনিয়র টিচার যারা অলরেডি রিটায়ার করবে 2 বছর 3 বছর, তারাও গিয়ে বাধ্য হয়েছে কোথাও কম্পিউটার শিখতে বা কোনো রকম মোবাইল গ্যাজেটকে প্রপারলি ইউজ করা, কি কি ক্ষেত্রে ভার্চুয়ালি কি করে ক্লাস নেওয়া যায়, এগুলো তারা শিখতে বাধ্য হয়েছে। এখনো প্রচুর গ্রামে যত টিচার আছে তারা এখনো তারা লিটারেলি কম্পিউটার দেখলে বা ডিজিটাল গেজেট দেখলে ভয় পায় লিটারেলি, এরকম সিনারিও তোমাদের অনেক কিছু দেখতে পাবে। কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, তাদেরকে শিখতে হবে এবং প্রপারলি সেই জায়গা। যাই হোক, আমি ফর্মাল সেক্টরে যেটা বলছি, টিচারদেরকেও প্রপার ইকুইপ করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বলো বা পলিসি নিয়েছে। নন ফর্মাল ওয়েতে যদি বলো, নন ফর্মাল ওয়েতে বেসিক্যালি আমরা যদি বলো যে ওডিএল মোডে যদি বলো, ডিস্টেন্স মোড বলো বা ব্লেন্ডেড মোড বলো বা হাইব্রিড মোড বলো, এই ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো ব্যবহার করছি। কম্পিউটার ব্যবহার করছি ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে। ইন্ট্রোডাকশন ইন্টারনেট টেকনোলজি সেখানে লাগছে, ওয়েব টেকনোলজি লাগছে আমার সেখানে, কম্পিউটার অ্যাডেড অ্যাসেসমেন্ট থাকছে সেখানটাতে। এই যে সিবিটি ওয়ান কাইন্ড অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন অ্যাসেসমেন্ট বলতো, যেখানে কম্পিউটার থ্রু আমাকে অ্যাসেসমেন্ট নিচ্ছে এখানটাতে। তো আমি যখন ধরো কোনো ভার্চুয়াল কোনো আদার্স কোনো ইনস্টিটিউশন থেকে কোনো ধরো এখন তো কোর্সেরাতে প্রচন্ড পরিমাণে বিদেশি ডিগ্রি আমরা এখন ইন্ডিয়াতে বসে বা ঘরে বসে নিতে পারছি। তো সেখানে তাদের ইনস্ট্রাকশন টোটালি ভার্চুয়াল, তাদের অ্যাসেসমেন্ট টোটালি ভার্চুয়াল, সার্টিফিকেট টোটাল ডিজিলকারে চলে আসছে ডাইরেক্ট। তো টোটালি ভার্চুয়াল অ্যাসেসমেন্ট তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল লার্নিং রিসোর্সেস বিভিন্ন রকম, তাদের যে লার্নিং রিসোর্সেস থ্রু মেইল, থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম বা থ্রু ওয়েবসাইট তারা প্রোভাইড করছে। কম্পিউটার মেডিয়েটেড কমিউনিকেশন, ইমেল, মেইলিং লিস্ট, ইউজনেট, বিভিন্ন রকম কম্পিউটার কনফারেন্সিং ইত্যাদি তারা ব্যবহার করছে। ইন্টারনেট রিয়ালি চ্যাট, যে ওয়ান কাইন্ড অফ চ্যাট বুট যেগুলো আছে, ঠিক আছে, সেইগুলোকে তারা ব্যবহার করছে। ভিডিও কনফারেন্সিং, হাইব্রিড সিস্টেম, কম্পিউটার অ্যাসেসমেন্ট, ইত্যাদি জায়গাগুলোকে আমরা নন ফর্মাল এডুকেশন দেখতে পাচ্ছি বিভিন্ন রকম। দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে এটা অত্যন্ত পরিমাণে ব্যবহার হচ্ছে এই মুহূর্তে। এন্ড যেটা ইনফর্মাল লার্নিং, ইনফর্মাল এডুকেশন যেটাও বলে থাকি আমরা, হিউটাগোগিক অ্যাসপেক্ট বা বলো বা সেলফ লার্নিং অ্যাসপেক্ট বলতে পারো, ঠিক আছে, যেখানে আমি আমার নিড বেস বা আমি যেটা শিখতে চাইছি বা আমার যেটা প্রয়োজন সেটা আমি শিখছি এবং তার জন্য ভেরিয়াস ওপেন রিসোর্সেস আমাদের কাছে ইন্টারনেটে অ্যাভেলেবেল। একই সাথে বিভিন্ন রকম ভিডিও, ইউটিউব, বিভিন্ন রকম যে লার্নিং সাইট বলো, বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিভিন্ন রকম ইনফরমেশন আমরা পাচ্ছি, বিভিন্ন রকম নিউজ ফর্ম পাচ্ছি এখানটাতে। বেসিক্যালি এখানে লার্নিং অ্যান্ড ব্রেনস্টর্মিং, মোবাইল অ্যান্ড কম্পিউটার গেমস বিভিন্ন রকম, বা ধরো আমি যে কখনো অ্যাপ বেস কোনো গেম খেলছি, যেখানটাতে এমন কোনো গেম যেখানটাতে কিনা আমি শিখতেও পাচ্ছি এবং আমার ব্রেনস্টর্মিং হচ্ছে লার্নিং এর মধ্যে দিয়ে, আমি একদম ক্রুশিয়াল নলেজ নিতে পারছি। যেমন দেখবে কোনো রকম ম্যাথামেটিক্স এর গেম বলো বা আমি যখন একটা সময় ছিল মানে যখন আমি ক্লাস 10-এ পড়তাম বা এই সময় পড়তাম, তখন আমার খুব ইচ্ছে ছিল আমি টাইপিং শিখবো, ঠিক আছে। সেখানটাতে একটা অ্যাপ ছিল, সেখানটাতে কন্টিনিউয়াসলি শব্দ উঠে আসতো, ঠিক আছে, কে কত 33 টাইপ টাইপ করে এই শব্দ টাইপ করলো, তারপর একটা নতুন শব্দ দিচ্ছে, তারপর একটা নতুন শব্দ দিচ্ছে, একটা নতুন, এইভাবে কি হচ্ছে
ইন্টারেস্টিংও লাগছে এবং সঙ্গে শিখছি এবং আমার স্কিলও ডেভেলপ হচ্ছে, আমার ওয়ার্ড নলেজ কন্টিনিউসলি বুস্ট হচ্ছে, এনহান্স হচ্ছে, সঙ্গে আমার পার্টিকুলার যে টাইপিং স্পিডটা কন্টিনিউসলি বাড়ছে, ঠিক আছে। এই ধরনের এবং বিভিন্ন রকম গেম, আজকের দিনে যে কোনো গেম, ধরো তুমি একটা চেসেরও যদি কোনো গেম খেলছো, ঠিক আছে, চেস খেলছো, সেটাতে তো তোমার ব্রেন স্টর্মিং হচ্ছে, তুমি ব্রেনকে মাথা খাটাচ্ছ, ঠিক আছে, তুমি তার রুলস দেখতে পাচ্ছ, তার বিভিন্ন রকম কোন জায়গায় কোন গুটিটা কোথায় নিলে এসে আমি সেটাকে ওটাকে এটা করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। লার্নিং অর ইনফরমেশন বেসড অন টিভি অন রেডিও চ্যানেল, বিভিন্ন রকম টিভি আর রেডিও চ্যানেল যেটা আমরা মাস এডুকেশনে ব্যবহার করছি, বিভিন্ন রকম রেডিও থেকে আমরা বিভিন্ন রকম অ্যানোনিমাসলি আমরা বিভিন্ন রকম নলেজ নিচ্ছি, ঠিক আছে, আনইনটেনশনালি বিভিন্ন রকম নলেজ পাচ্ছি, টিভি থেকে পাচ্ছি বিভিন্ন রকম, এটা ইনফর্মাল ওয়েতে, ঠিক আছে, আমার একদম পুরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক হচ্ছে। ডিজিটাল বুক, যেটা বিভিন্ন রকম আজকে বললাম, ডিজিটাল বুক যে আমি আমার একদম ওপেন লার্নিং ওপেন সোর্স হিসাবে যেটা আমি ইন্টারনেটে সার্চ করলে আমি যে কোনো সময় পেয়ে যাচ্ছি। ভার্চুয়াল রিয়ালিটি যেটা আছে, ভার্চুয়াল রিয়ালিটিতে আমি ভার্চুয়াল সাইট যেগুলো আছে, ঠিক আছে, যেমন বিভিন্ন রকম ওয়েবসাইট যেগুলো আছে, যেগুলো কিন্তু যে কোনো ইনফরমেশন, বিভিন্ন রকম এআই বেস সাইট আছে, সেখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট করছি, সেখানটাতে আমি ইনস্ট্যান্ট ইনফরমেশন পাচ্ছি এবং সেটা প্রপার সিকোয়েন্স এবং একদম পুরো স্ট্যান্ডার্ড ইনফরমেশন পাচ্ছি সেখানটাতে, ইজ ফর্ম অফ ইনফর্মাল এডুকেশন সিস্টেম। লাস্ট যেটা আছে ভিশন অফ ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। আজকের দিনে দাঁড়িয়ে যে আমাকে দেখবে যখন কোভিড এর সময় যখন প্রচন্ড পরিমাণে কোভিড চলছে, ঠিক আছে, একদম পুরো একদম মেইন স্ট্রিম কোভিড চলছে, সবাই একদম পুরো রয়েছে, তখন একটা শব্দ খুব করে চলছিল, ঠিক আছে, ইনক্লুশন, ঠিক আছে, ইনক্লুশনের কনসেপ্টটা খুব পরিমাণে চলছিল, যেখানে কি করা হয়েছে দেখা হয়েছে, প্রচন্ড পরিমাণে স্টাডিও তখন হচ্ছিল যে একটা ক্লাস অফ পিপল, তাদের কাছে প্রপার গেজেট আছে, প্রপার এই যে আজকে বেঙ্গল গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, ঠিক আছে, ফ্রি মোবাইল ফোন দেওয়ার যে একটা ইনিশিয়েটিভ, তখন ওখান থেকে নেওয়া, কিন্তু প্রচন্ড পরিমাণে স্টাডি গিয়েছিল যে প্রত্যন্ত গ্রামে প্রপার ইন্টারনেট কানেক্টিভিটি নেই, প্রপার গেজেট কেনার মতো ক্ষমতা নেই, তারা মূল স্ট্রিমে যে লার্নিং নেওয়া বা এডুকেশন সিস্টেম তারা বঞ্চিত হয়েছিল, যে ইনক্লুশনের কনসেপ্ট প্রচন্ড পরিমাণে আছে, তো এখনো পরিমাণে আছে। তো আমরা যে তো তোমাদের একটা এই সাবজেক্টের মানে এই টপিকের উপরে যেটা আছে যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রেও তোমাকে কি করে টেকনোলজিটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এই ডিজিটাল ডিভাইড যেটা তো দেখতে পাচ্ছিলাম যে একটা সেগমেন্ট ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি আর রয়েছে, একটা সেগমেন্টের পিপলের কাছে, একটা মাস গ্রুপ অফ পিপলের কাছে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নেই, সেটাকে অনেকটাই এখন রিডিউস করা গেছে, সবার কাছে অ্যাপ্রক্স একটা ফোন এখন বর্তমানে এখন সবার কাছেই আছে, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা যদি বলি যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে বেসিক্যালি যে ডিসেবল চাইল্ড বলো বা স্পেশাল চাইল্ড বলো, বিভিন্ন টাইপ অফ স্পেশাল চাইল্ড বা ডিসেবল চাইল্ড বলো বা ইম্পেয়ার্ড চাইল্ড লার্নার বলো, তাদের ক্ষেত্রে আমরা কি করে এই ডিজিটাল টেকনোলজিটাকে পৌঁছে দেবো বা তাদের জন্য কি কি হওয়া উচিত। প্রথমত এটা হলো এই যে ইকুয়াল অপরচুনিটি থাকবে তাদের কাছে, প্রত্যেকের কাছে একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে। আহ, আমি লাস্ট একটা ক্লাসে বলছিলাম যে আমার তোমরা যদি কখনো ভিজিট করতে পারো যে RKM রামকৃষ্ণ মিশন, যদি কোনো রকম ইনস্টিটিউশন কোনো জায়গায় যাও, স্পেসিক্যালি নরেন্দ্রপুরে যাও বা বেলুড়ে যদি কোনো রকম যাও, আমি কিন্তু সব থেকে বেশি দেখতে পেয়েছিলাম একদম ওরা হাইলি কনসার্ন অ্যাবাউট দ্য ইনক্লুসিভিটি। ওদের এভরি সেক্টর, শিক্ষণ মন্দিরে যখন আমি পড়তাম, আমি যখন বিএড করেছিলাম শিক্ষণ মন্দির থেকে, তখন শিক্ষণ মন্দিরে আমাদের বলছিলেন, ওখানেও আমি দেখেছিলাম যে বুঝতে মানে আমার এখনো মাথায় আছে যে 1800 1800 যদি কেউ শিক্ষণ মন্দিরের লাইব্রেরিতে যদি যাও, 1800 ব্রেল রিটেন বুক ওদের জন্য আছে, মানে ব্রেল স্টুডেন্টদের জন্য কম্পিউটার ওদের জন্য আছে, এবং আদার্স যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা যায় হিউজ পরিমাণে বিল্ড করা আছে, এবং প্রত্যেকটা রুম থেকে শুরু করে তার এভরি অ্যাসপেক্ট, ঠিক আছে, লিফট থেকে শুরু করে প্রত্যেক, আমি মানে আমার খুব ঘোরা হয়নি, তবে আমি শিক্ষণ মন্দির থাকা বা RKM এর যে ইনস্টিটিউশন গুলো আছে সেক্ষেত্রে আমি দেখেছিলাম যে হাইলি ওরা ইনক্লুসিভিটিটাকে প্রমোট করে, হাইলি মানে এভরি সেক্টর। তো বেসিক্যালি অপরচুনিটি দেওয়া, প্রথম যেটা হলো যে এডুকেশন টেকনোলজিকে ওদের মধ্যে বিল্ড করার একদম পুরো বেসিক জায়গা হলো অপরচুনিটি দেওয়া। দ্বিতীয় হলো এফেক্টিভ এডুকেশন প্রোগ্রাম, তুমি এমন এডুকেশন প্রোগ্রাম তৈরি করো যেখানটাতে কিনা ইকুয়াল পার্টিসিপেন্টও থাকবে এবং সেক্ষেত্রে এই টেকনোলজিটাকেও রাখা হবে।
যদি এখন দেখো বর্তমান সময়ে যে বিভিন্ন রকম যে ওয়েবসাইট গুলো তৈরি হচ্ছে এবং আরকেএম বলো বা এবং গভর্নমেন্টের ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের এনআইওএস এর যতগুলো পোর্টাল আছে, তুমি যদি যে কোনো একটা পোর্টাল খোলো ওখানটা দেখবে প্রপার ওটা স্ক্রিন রিডার আছে। যদি কেউ ব্লাইন্ড হয় তাহলে সে স্ক্রিন রিডার যদি চালু করা হয় তো প্রপারলি স্ক্রিনে কি কি লেখা আছে প্রপার পড়া যাবে, ঠিক আছে। তো বা কেউ যদি অ্যাসিস্টিভ টেকনোলজি কারো প্রয়োজন হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে ফন্ট বড় করা যাবে, ছোট করা যাবে, যেরকম তুমি চাইছো, ঠিক আছে। তো এই যে যে এডুকেশন প্রোগ্রাম বলো এবং যে কোনো এডুকেশন প্রোগ্রাম বলো বা যে কোনো ধরো বিএ এমএ বা যে কোনো প্রোগ্রাম বলো, সেটাকে প্রপারলি এফেক্টিভ ওয়েতে টেকনোলজি ইনবিল্ড করে তৈরি করার ক্ষেত্রে বলা হয়েছে ইনক্লুসিভ এর ক্ষেত্রে। অ্যাসিস্টিভ ডিভাইস যেরকম ধরো কোনো একটা, আচ্ছা তোমরা কি কেউ জানো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিস্টিভ ডিভাইস এন্ড অ্যাডাপ্টিভ ডিভাইস? টেকনোলজির ক্ষেত্রে অ্যাসিস্টিভ টেকনোলজি এন্ড অ্যাডাপ্টিভ টেকনোলজি, এনিওয়ান? শুনেছিলাম, ভুলে গেছে, আপনিই বলেছিলেন। হঠাৎ করে এক্সামে মনে কিন্তু এক্সামে কিন্তু এটা অনেক সময় দেয়, ঠিক আছে। তোমাদের ইনক্লুসিভ এডুকেশন একটা পার্ট, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। দেখো বেসিক্যালি অ্যাসিস্টিভ ডিভাইস হলো গিয়ে যে নর্মাল ডিসেবল চাইল্ডকে বেসিক যে জায়গাটা, ঠিক আছে, ধরো একটা ইম্পেয়ার্ড স্টুডেন্ট, ফিজিক্যালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট বা ফিজিক্যালি ডিসেবল স্টুডেন্ট, তার জন্য বেসিক কি কি দরকার আছে, তার জন্য একটা বেসিক কি র্যাম্প দরকার আছে তাকে চলার জন্য, তার একটা প্রপার ধরো যে গাড়িগুলো হয় সে নামটা আমি বলে নেই, ওই ধরনের একটা হুইল চেয়ার দরকার আছে। ইট ইজ কল অ্যাসিস্টিভ টেকনোলজি। অ্যাসিস্টিভ টেকনোলজি কি করা হচ্ছে, যে পার্টিকুলার ডিসেবল চাইল্ডকে প্রপার যে দেওয়া হচ্ছে, যে অ্যাসিস্ট করা হচ্ছে, দ্যাটস কল অ্যাসিস্টিভ টেকনোলজি। নর্মাল ধরো কেউ হাঁটতে পারছেন, কেউ ডিসেবল, ধরো ব্লাইন্ড স্টুডেন্ট যারা আছে তাদেরকে প্রপার ওই প্রপার যে দেওয়া যায়, ঠিক আছে, প্রপার তাদেরকে যে স্টিক দেওয়া হয়, ঠিক আছে, এগুলো দেওয়া হচ্ছে। দিস আর অ্যাসিস্টিভ টেকনোলজি। অ্যাডাপটিভ টেকনোলজি কি হচ্ছে, অ্যাডাপটিভ টেকনোলজি আরো প্রিসাইজ, ঠিক আছে। অ্যাডাপটিভ টেকনোলজি তাদেরকে দেওয়া হয় যখন একটা পুরো ফুললি ইম্পেয়ার্ড নয়, কিন্তু যদি তাকে সেই সেটা না দেওয়া হয় তাহলে সে প্রপারলি ইম্পেয়ার্ড হতে পারে, ঠিক আছে। বা কখনো কখনো আমাদের দেখা অ্যাসিস্টিভ টেকনোলজি একটা একদম কোর জায়গা হলো অ্যাডাপটিভ টেকনোলজি। অ্যাডাপটিভ টেকনোলজি কি হচ্ছে, তার পার্টিকুলারলি যে চাহিদা, ঠিক আছে, ধরো আমরা চশমা ব্যবহার করছি, আমরা তো প্রপারলি মানে ব্লাইন্ড নই, আমরা কখন কি হচ্ছে আমাদের ইনিশিয়ালি প্রবলেম হচ্ছে দেখার জন্য, তো আমরা চশমা ব্যবহার করছি। চশমা ইজ আ অ্যাডাপটিভ টেকনোলজি। তো বেসিক কিছু কাজ, ধরো ধরো রাইটিং পেন যদি দরকার প্রয়োজন হয়, ঠিক আছে, ধরো ডিজিটাল পেন দরকার হচ্ছে, বা প্রপার নামটাও আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো বোঝা গেছে, মানে বোঝাতে পারছি। ধরো এই যে হিয়ারিং এইডস যে ব্যবহার করছি, ঠিক আছে, হিয়ারিং এইডস কি হচ্ছে, আমি শুনতে পাই কিন্তু মেশিন হলে কি হচ্ছে, আমি প্রপারলি ক্লিয়ার শুনতে পাচ্ছি। ইটস দ্য কল অ্যাডাপটিভ টেকনোলজি, যেটাকে আমি অ্যাডাপ্ট করছি। আর অ্যাসিস্টিভ টেকনোলজি এবং প্রপারলি ইম্পেয়ার্ড, হাইলি ইম্পেয়ার্ড, ঠিক আছে, তার ক্ষেত্রে যে গেজেটটা আমি ব্যবহার করি সেটা হলো অ্যাসিস্টিভ টেকনোলজি, তাকে অ্যাসিস্ট করার ক্ষেত্রে। অ্যাডাপটিভ কি হচ্ছে, আমি কিছুটা পরিমাণে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি যে গেজেট ব্যবহার করছি বা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছি সেটা আমাকে আহ অ্যাডাপ্টিভ টেকনোলজি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে কি কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। স্যার। তো অ্যাসিস্টিভ ডিভাইস কি হচ্ছে, অ্যাসিস্টিভ ডিভাইস যে যেই যে জায়গাগুলো ইম্পেয়ার্ড ইনক্লুসিভ চাইল্ডদের জন্য যে 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 ডিসেবিলিটি ওয়াইজ তার যে অ্যাসিস্টিভ ডিভাইস প্রয়োজন আছে সেইগুলোকে আমাকে প্রপার বিল্ড করতে হবে থ্রু টেকনোলজি, ঠিক আছে। এখনকার দিনে দেখো যারা নর্মালি এখনকার দিনে সেই প্যাডেল করে যে একটা নর্মাল হুইল চেয়ার বলো সেটাকে চালানোর এখন তো মেশিন বেস টেকনোলজি, হাতে শুধু নাড়াও সে অটোমেটিক চলছে, ঠিক আছে। উম, কতটা স্মার্ট করে দিয়েছে। ওকে। প্যারেন্ট ইনভলভমেন্ট, যেটা কি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কি হচ্ছে, প্যারেন্ট যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ইনভলভমেন্ট বাড়ানোর ক্ষেত্রে বলা হয়েছে যে একটা বাচ্চা, একটা ডিসেবল চাইল্ডের কি প্রয়োজন না প্রয়োজন তার সব থেকে বেশি ভালো জানবে তার প্যারেন্ট, ঠিক আছে, তার ফ্যামিলি মেম্বার বা তার বিভিন্ন রকম স্টেক হোল্ডাররা তাদের জানে, সেটা খুব ভালো জানবে। তো তাদেরকে এডুকেশন ফিল্ডে ইনভলভমেন্ট বাড়ানোর কথা বলা হয়েছে, ঠিক আছে। Making students learn to appropriate each other unique strength. Actually, থ্রু টেকনোলজি একটা আমাকে এভাবে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান তৈরি করতে হবে যেটা কিনা পার্টিকুলার প্রত্যেকটা আলাদা আলাদা বাচ্চার জন্য ক্ষেত্রে আলাদা আলাদা ইনস্ট্রাকশনাল ডিজাইন করতে হবে, যেটা কিনা তার নিজস্ব ওয়েতে তার সেলফ
লার্নিং ওয়েতে বা সেলফ যে লার্নিং স্ট্র্যাটেজি সেই ওয়েতে সে প্রপারলি লার্নিং করতে পারছে। একটা ব্লাইন্ড স্টুডেন্টের ক্ষেত্রে তার সে তোমার যে লার্নিং স্টাইল হবে একটা ফিজিক্যালি ইম্পেয়ার্ড ডিসেবলের ক্ষেত্রে তাও নাও হতে পারে। একটা একটা কি বলবো এই মেন্টাল রিটার্ডেড স্টুডেন্টের ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি নাও হতে পারে, ডিফারেন্ট হবে। সুতরাং স্ট্র্যাটেজি এমন ভাবে লার্নিং স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচেস তৈরি করতে হবে যেটা কিনা তার ইউনিক ওয়েতে ইউনিক যে স্ট্রেংথ আছে সেটাকে ট্যাকেল করে সেই প্রপার লার্নিংটা নিতে পারে। এনকারেজ স্টুডেন্ট টু হেল্প ইচ আদার, লার্নিং এনভায়রনমেন্ট এমন তৈরি করতে হবে যেখানে প্রপারলি একে অপরে, ধরো একটা নর্মাল ক্লাসরুমের ক্ষেত্রে একটা ডিসেবল একটা বা দুটো স্পেশাল চাইল্ড হচ্ছে, সেখানটাতে কিন্তু প্রপার এমন এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে নর্মাল স্টুডেন্টরা তাকে প্রপারলি হেল্প করে। স্টুডেন্ট উইথ ডিসেবল আর দ্য অ্যাবল টু ফাস্টার ফ্রেন্ডশিপ ইন দ্য ন্যাচারাল ম্যানার। তো এরকম ভাবে আর লার্নিং এনভায়রনমেন্ট এরকমই তৈরি করো যাতে কিনা যারা ডিসেবল চাইল্ড তারা কিনা প্রপারলি নর্মাল চাইল্ডদের সাথে খুব ফ্রেন্ডশিপ বা ন্যাচারালি তাদের কাছে তারা সেরকম কখনো অবস্টাকেল ফিল না করে বা সে কোনো বার্ডেন ফিল না করে, এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। নন non-disabled student get a non-disabled student get a chance to develop positive attitude toward people with disability, এবং এই অ্যাটিটিউড নর্মাল স্টুডেন্টদের সাথে যেমন কোনো রকম বুলিং যেন না তৈরি। একটা টিচারের কত কাজ দেখতে পাচ্ছো, যেখানে একটা টিচার ওটাও তৈরি করতে হবে যে অন্য স্টুডেন্ট জানি তাকে কোনো রকম বুলিং না তো করে, যেমন ল্যাংড়া বা কানা এরকম ধরনের শব্দ না ব্যবহার করে, সে কখনো ফিয়ার ফিল না করে, এরকম অ্যাটিটিউড তৈরি করতে হবে এবং তাদের একটা প্রপার একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তবেই গিয়ে আমরা একটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে। এবং এইগুলো করার ক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বা ডিজিটাল টেকনোলজি হেল্প নিতে হবে এবং প্রয়োজন আছে। ওকে, নেক্সট যেটা হলো ইউজ অফ মাল্টিমিডিয়া অ্যান্ড কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন ইন ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে যে ভেরিয়াস মাল্টিমিডিয়া বা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন প্রয়োজন হচ্ছে, সেটা কি তার অ্যাসপেক্ট কি আছে? থ্রু পার্টিসিপেশন ইন মাল্টিমিডিয়া অ্যাক্টিভিটি স্টুডেন্ট ক্যান লার্ন। আমি একটা মাল্টিমিডিয়া সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করলাম বা ইনস্ট্রাকশন এমবেডেড ক্লাসরুম তৈরি করলাম, সেখানটা থেকে একটা ডিসেবল চুল বা ইনক্লুসিভ চাইল্ড বা ইনক্লুসিভ স্টুডেন্ট কি কি শিখতে পারছে। একটা রিয়েল ওয়ার্ল্ড স্কিল রিলেটেড টু টেকনোলজি, তাকে এমন নলেজ, তাকে এমন ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করো বা এমন ক্লাসরুম তৈরি করো যেখান থেকে না সে রিয়েল এক্সপিরিয়েন্স স্টুডেন্ট গেইন করতে পারবে। তোমাদের পার্টিকুলার এই ইনক্লুসিভ জায়গাটাকে নিয়ে আছে মানে এই টেকনোলজি জায়গা আছে এবং সেটা পরবর্তীকালে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে খুব কাজে আসবে। এখান থেকে কিছু কোশ্চেন থাকে এই জায়গাটা, ঠিক আছে? আমি পরে কিছু কোশ্চেন ডিসকাস করবো। দ্য ভ্যালু অফ টিম ওয়ার্ক, এবং প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে এবং টিম একটা গ্রুপ, একটা নর্মাল গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে একটা নর্মাল স্পেশাল চাইল্ডকে তুমি ইন্ট্রোডিউস করাও সেখানটাতে, এবং তারা জানি একে অপরকে সহযোগিতা করে সেই পার্টিকুলার কাজটা করে এবং প্রপার সেটা মনিটরিং করা। দেন হলো গিয়ে এফেক্টিভ কোলাবোরেশন টেকনিক, এবং থ্রু টেকনোলজি দিয়ে এমন একটা কোনো কাজ দাও বা এমন একটা কিছু তৈরি করতে দাও যেখানে কিনা তাদের প্রপারলি কোলাবোরেটিভ টেকনিক কোলাবোরেশন তৈরি হবে এবং তাদের কোলাবোরেটিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বলো বা একটা কি বলবো, যে কাজটা করবে সেখানে তাদেরকে প্রপারলি ইকুয়াল পার্টিসিপেশন থাকবে সেই জায়গাটাতে। the impact and importance of different media, বিভিন্ন রকম ডিফারেন্স মিডিয়া ব্যবহার করছো ক্লাসরুমের ক্ষেত্রে, বিভিন্ন রকম ধরো বিভিন্ন রকম মিডিয়া ব্যবহার করে, ধরো বিভিন্ন রকম গেজেট বলো বা বিভিন্ন রকম ইনস্ট্রাকশন ডিজাইন বলো বা বিভিন্ন রকম ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি ব্যবহার করছো বা যে কাজটা তুমি করতে চাইছো সেই ক্ষেত্রতে কিন্তু একটা প্রপার তার ইম্প্যাক্ট থাকতে হবে এবং তার একটা ইম্পর্টেন্স থাকবে সেই জায়গাটাতে। হাউ টু প্রেজেন্ট ইনফরমেশন ইন কনভিনসিং ওয়ে, এবং কিভাবে তুমি ইনফরমেশনটাকে প্রেজেন্ট করবে তাদেরকে এবং তারা খুব সহজে সেটা গেইন করবে বা সহজে সেটা বুঝতে পারবে এবং সহজে সেটা বুঝতে পারবে এবং তুমি যে ইনস্ট্রাকশন দিয়েছো সেটা কাজ করবে। মানে টিচারকে এবং এটা বুঝতে হবে যে কিভাবে সে কোন ইনস্ট্রাকশনকে দিলে তারা প্রত্যেকেই নিতে হবে এবং সেক্ষেত্রে কোনো রকম বায়াস ফ্রি হতে হবে, কোনো রকম বায়াস ফ্রি কোনো রকম পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে কোনো রকম হার্ট করা চলবে না ইত্যাদি তোমাকে টিচারকে
যদি জেনে কোনো রকম ইনস্ট্রাকশন ইম্পার্ট করে সেক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো। টেকনিক ফর সিনথেসাইজ অ্যান্ড অ্যানালাইজ কমপ্লেক্স কন্টেন্ট, এবং এমন এমন কিছু টেকনিক ইউজ করো যেখানে কিনা পার্টিকুলারলি যে স্টুডেন্টরা যে কাজটা করছে সেটাকে আরো প্রপারলি ইনডেপথ সিনথেসাইজ করছে এবং তার প্রপার সংশ্লেষণ করছে যে আমি এটা কেন করলাম, কিসের জন্য হলো, কি কি রেজাল্ট পেলো, এবং প্রপারলি সেটাকে অ্যানালাইসিস করা, বিভিন্ন রকম কমপ্লেক্স কন্টেন্টস তাদেরকে দাও, প্রয়োজনে তাদেরকে একটু স্ক্যাফোল্ডিং ও দাও সেই জায়গাটাতে, as well as the importance of research planning and organization skill, এবং বিভিন্ন রকম এমন কিছু এক্সপেরিমেন্ট করো যেখানটাতে কিনা বিভিন্ন রকম রিসার্চ বেস এক্সপেরিমেন্ট যেখানটাতে কিনা তুমি প্রপারলি স্কিল ডেভেলপ করছো, বিভিন্ন রকম কোন রকম স্কিল তাদেরকে ইম্পার্ট করতে পারছো, প্রপারলি সেভাবে প্ল্যান করতে হবে বিভিন্ন রকম। The significant of presentations and speaking skill, তাদেরকেও বিভিন্ন রকম প্রেজেন্টেশন স্কিলস এবং স্পিকিং স্কিলস ইমপ্রুভ করতে হবে, কি করে বলতে হয়, কি করে প্রেজেন্ট করতে হয় ইত্যাদি ইত্যাদি মাথায় রাখতে হবে। হাউ টু অ্যাকসেপ্ট অ্যান্ড প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এবং তোমাকে জানতে হবে যে কিভাবে কোন রকম যে আনসার পাচ্ছ সেটাকে অ্যাকসেপ্ট করা এবং তাদেরকে প্রপার ফিডব্যাক দেওয়া, এবং এমন করো না তাদেরকে ডিপ্রাইভ করা যাবে না, এবং ডিপ্রাইভ মিনস তাদেরকে কোন রকম হার্ট করা যাবে না, এমন কিছু বলা যাবে না যে তুমি পারো না বা ইত্যাদি ইত্যাদি, যে ইত্যাদি কোন রকম সেগ্রিগেশন করতে পারবে না। মোটামুটি একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক তোমাকে দিতে হবে। হাউ টু এক্সপ্রেস দেয়ার আইডিয়া ক্রিয়েটিভলি, এবং এমন এনভায়রনমেন্ট দিতে হবে যেখানে কিনা তারা তাদের কনস্ট্রাকটিভ যে আইডিয়া সেটা কিন্তু প্রপার এক্সপ্রেস করতে পারে তাদেরকে। তো এই বেসিক জায়গাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, 9:06, ঠিক আছে। নেক্সট যেটা হলো যে থিওরিজ, এবার যে মোটামুটি বেসিক জায়গা থেকে গেলাম, এবার ইউনিট 1 এরই লাস্ট জায়গাগুলো আছে। বেসিক তোমাদের 3টে থিওরি আছে, ঠিক আছে। থিওরির যে জায়গাগুলো 3টে, বিহেভিয়ারিস্ট থিওরি, কগনিটিভিস্ট থিওরি অ্যান্ড কনস্ট্রাকটিভিস্ট থিওরি। বেসিক্যালি কোনো রকম ইনস্ট্রাকশন ডিজাইন আমরা যখনই তৈরি করতে যাই না কেন, তখন আমাদের কিছু সফটওয়্যার অ্যাপ্রোচ এগুলো প্রয়োজন আছে। তার কিছু সোশ্যাল নর্মস বলো, তার হিস্টোরিক্যাল নর্মস বলো, বা কিছু টেকনোলজিক্যাল নর্মস বলো ইত্যাদি আমাদের কিছু মাথায় রাখতে হয়, এবং তাদের বায়োলজিক্যাল নর্মস বলো, স্টুডেন্টদের সমস্ত কিছু আমাদেরকে মাথায় রাখতে হয়। তো বেসিক্যালি বিভিন্ন রকম স্কুলস, যেটা 3টে মেজর স্কুলস অফ সাইকোলজিকে আমরা এখানটাতে নিচ্ছি, এবং তার কিছু প্রমিনেন্ট যারা কাজ করেছে তাদের কিছু থিওরিজ বলো বা তাদের কিছু ফাইন্ডিংস আমরা এডুকেশন টেকনোলজি করে ব্যবহার করছি, বা কি কি ব্যবহার করলে তার কি কি ফল পাচ্ছি ইত্যাদি ইত্যাদি ডিসকাস করবো। তো বেসিক্যালি 3টে মেজর স্কুল: বিহেভিয়ারিস্ট স্কুলস অফ সাইকোলজি, কগনিটিভিস্ট স্কুলস অফ সাইকোলজি অ্যান্ড কনস্ট্রাকটিভিস্ট স্কুলস অফ সাইকোলজি। আচ্ছা, অলরেডি 9:07 বেজে গেছে। তো বেসিক্যালি আগে আমি কি করতাম, নর্মালি ক্লাসের শেষে 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত ক্লাস নিতাম। তো অনেকেই যেত, চলে যেত, কারণ অনেকের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি থাকতো না। তো কারো কি কোনো অসুবিধা আছে? আমি কি কন্টিনিউ করব? যদি কারো অসুবিধা থাকে তাহলে আমি নেক্সট দিনটাকে ডিসকাস করবো। না স্যার, অসুবিধা নেই। ওকে, তো বেসিক্যালি আমি আজকে বিহেভিয়ার স্কুলস অফ সাইকোলজি ডিসকাস করব। তো বেসিক্যালি বিহেভিয়ারিজম ইজ কনসার্ন উইথ অবজারভেবল অ্যান্ড মেজারেবল বিহেভিয়ার। নর্মালি আমরা বিহেভিয়ার স্কুল থেকে যেটা দেখতে পেয়েছি, এটা কোনো রকম স্টুডেন্ট, কোনো রকম নর্মালি এটাই অ্যানিমেলের উপর হয়েছে যে কোনো স্টুডেন্টকে কি কতটা অবজার্ভ করছে এবং সেটা সেই বিহেভিয়ারটা আমরা কতটা মেজার করছি, বা কি ধরনের বিহেভিয়ার করছে সেটাকে মেজার করা, ঠিক আছে। তো বিহেভিয়ারিজমের মেজর অ্যাসপেক্ট হলো বাচ্চাকে বা কোনো লার্নারের কোনো অ্যাক্টিভিটিকে অবজার্ভ করে এবং সেটাকে প্রপারলি মেজার করে যে কি ধরনের করলো, বা কেন এই অ্যাক্টিভিটি করলো, বা কি কেন এই ধরনের একটা অ্যাটেনশন নিল। নেক্সট যেটা হলো দ্য বিহেভিয়ারাল সাইকোলজিস্ট, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু ব্রট অ্যাবাউট বাই এক্সপিরিয়েন্স। নর্মালি বিহেভিয়ারাল স্কুলসে যে যারা আছেন, প্রোপোনেন্ট আছে, তারা মূলত এটা বলে থাকেন যে লার্নিং এক্সপিরিয়েন্স কি করছে, যেটা লার্নিং যেটা নিচ্ছে সেটা কি হচ্ছে কন্টিনিউয়াস মডিফাই করছে, এবং থ্রু তার এক্সপিরিয়েন্স, সে যত মডার্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করছে তত তার লার্নিং এক্সপিরিয়েন্সটাকে সে মডিফাই করছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা টেকনোলজিক অ্যাসপেক্টে আমরা সেরকম প্রপারলি ব্যবহার করছি, ঠিক আছে। পরে দেখছি বিহেভিয়ারাল সাইকোলজি অবজার্ভ দ্য
way animal learn and deliver that this provided insight into how human learn. Actually normally behavior schools যারা স্কুলস এ যারা প্রপোনেন্ট ছিল বা যারা এডুকেশনিস্ট ছিল বা যারা এক্সপেরিমেন্ট করেছিল তারা মূলত অ্যানিমেলদের ওপরেই তাদের এক্সপেরিমেন্ট করেছে এবং পরবর্তীকালে দেখেছিল যে বাচ্চারা কি করে শিখছে। রিসেন্টলি আমি একটা বিহেভিয়ারিজমের যে স্কুল, যেমন প্যাভলভের যে স্কুলে তোমরা যদি পড়ো, দেখো আমরা কতটা কম দেখেছি। আমরা প্রপার যদি কেউ সাইকোলজি হয়ে থাকো তারা জানবে আমরা কতটুকু আমরা দেখতে পেতাম যে আমরা নর্মালি জানি যে প্যাভলভের যে এক্সপেরিমেন্টটা সেটা কি করেছিল যে নর্মালি একটা কুকুরের ওপরে একটা এক্সপেরিমেন্ট করেছিল। নর্মালি যতটুকু আমরা জানি যে তাকে একটা প্রপার স্টিমুলাস দিয়েছিল, সে একটা রেসপন্স করে তো, এবং কখনো কখনো সেই প্রপার স্টিমুলাস দিয়েছে তার এগেনস্টে তার আহ, উম, আহ, তার মানে স্টিমুলাসে একটা প্রপার ঘন্টা বাজিয়েছে কিন্তু প্রপার স্টিমুলাসটা সে খাবারটা দেয়নি, তো তার সাথে সাথে তার রেসপন্সটা অটোমেটিক হচ্ছে। তো বিহেভিয়ারাল চেঞ্জে কত রকম এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু এরপরে দেখো কত আলো আলো অ্যাডভান্স লেভেলে সেই ইনস্ট্রাকশন করেছে, যেটা রিসেন্টলি আমি জানতে পারলাম একটা জিনিস জায়গা থেকে। নর্মালি একটা করেছে, এবং এই যে যে ঘন্টার ধ্বনি যে যেটা নর্মালি ইনিশিয়াল স্টিমুলাস যেটা দিয়েছিল সেটাকে পরবর্তী কি করলো লাইটিং আকারে দিল, ঠিক আছে, নীল লাইট, লাল লাইট আর ব্লু লাইট, ঠিক আছে। তো নর্মালি যখন দেওয়া হলো যে নীল লাইট দিল মানে নীল লাইটের মধ্যে দিয়ে কি করছে, তাকে এভাবে ট্রেন করলো যে নীল লাইট দিয়ে মানে 5 মিনিট পরে তাকে খাবারটা দেওয়া হলো, এবং খাবারটা যখন দেওয়া হলো 5 মিনিট পরে তার লালা ক্ষরণ হলো, ঠিক আছে। ব্লু লাইট যখন দিল তা ব্লু লাইট কিছুদিন পরে ব্লু লাইট জ্বালানো শুরু করলো। ব্লু লাইট যখন দিল তার 10 মিনিট পরে তার খাবারটা পৌঁছলো, আর তার 10 মিনিট পরে তার কন্টিনিউয়াসলি তার লার্নিং এক্সপিরিয়েন্স হলো। এইবার কি করলো, রেড ব্লু লাইট যাই হোক 3 নম্বর লাইট যা আছে সেই 3 নম্বর লাইটে যখন দিল তখন সে কোনো তাকে ধরো আধা ঘন্টা 30 মিনিট পরে সে খাবারটা দিল, ঠিক আছে, এইভাবে ট্রেন হলো। এবং একটা সময় আর কিরকম ক্রিটিক্যাল এক্সপিরিয়েন্স কমপ্লেক্স এক্সপেরিমেন্ট করলো যে এমন এমন একটা সময় কি করলো 3টে লাইটকেই একসঙ্গে জ্বালানো শুরু করলো, ঠিক আছে, রেড লাইট, ব্লু লাইট আর ইয়েলো লাইট তিনটেই একসঙ্গে কন্টিনিউয়াস জ্বালানো হলো। তো এই কুকুরটা কি করলো, ও পাজল হয়ে গেল যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, কমপ্লেক্স ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে লার্নিং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। তো বেসিক্যালি আলটিমেট ফাইন্ডিং এটাই হলো যে তুমি লার্নারকে যত কমপ্লেক্স এনভায়রনমেন্ট দেবে লার্নার তার রিয়াকশন যে থাকে সেটা অনেকটাই সেটা পাজল হয়ে যায়, ঠিক আছে, লার্নার পাগল হয়ে যায়। আর কুকুর অত্যন্ত তার মানে ডিসঅর্ডার তৈরি হলো তার লিটুমে, এবং তার একটা বেশি জায়গা আছে, যদিও আমি এই বেসিক এক্সপেরিমেন্ট আমি দেখছিলাম সেখানটাতে ইন্টারেস্টিং, যদিও আমরা নর্মালি দেখি না। তো আমাদের এই জায়গাটা জানা যায়, যারা কোর সাইকোলজি তারা এটা বেসিক্যালি জানে, এবং আলটিমেটলি তার যে ফাইন্ডিং যেটা বেরিয়েছিল, ঠিক আছে, এই সিম্পল এক্সপেরিমেন্ট আমরা যতটুকু জানি তার বেশি অ্যাডভান্স এক্সপেরিমেন্ট আমরা নর্মালি জানি না। আমি তো জানতাম না, তোমরা হয়তো অনেকে জানতে পারো। তো এই যে যে আরো ক্রিটিক্যাল এনভায়রনমেন্টে যে লার্নিংটাকে দিচ্ছে, ঠিক আছে, তার যে প্রস এন্ড কনস, তার যে কি লার্নিং এনভায়রনমেন্টটা কি কি কন্ডিশনে সে যাচ্ছে সেইটা কিন্তু আরো কোর ক্রিটিক্যাল জায়গায় যাচ্ছে। তো বেসিক্যালি এটা তোমরা পরে জেনে নিও। তো বেসিক্যালি এটা হলো যে বিহেভিয়ারিস্ট যারা স্কুল ছিল তারা মোটামুটি যে অ্যানিমেলের উপর করেছিল, এবং তারা পরবর্তীতে সেই ইকুয়াল এক্সপিরিয়েন্স গুলো সেটা হিউম্যান বডিতে হিউম্যান এক্সপিরিয়েন্স দেখতে চাইছে সেটাকে রিপিট হচ্ছে কিনা বা কতটা হচ্ছে, এবং তারা কি কি এনভায়রনমেন্টাল রিয়াকশন করছে সেটা পরবর্তীকালে দেখলো। Then হচ্ছে they try to find rule to explain the predict how learning would occur in every learning situation, এবং তারা প্রপারলি বিভিন্ন রকম রুলস এবং এক্সপ্লেন করতে চাইলো যে বিভিন্ন রকম এবং তারা প্রেডিক্ট করলো যে কিরকম লার্নিং এক্সপিরিয়েন্স বা কিরকম ওয়েতে তারা লার্নিং বিভিন্ন রকম লার্নিং সিচুয়েশনে তারা কিরকম লার্নিং এক্সপিরিয়েন্স গেইন করছে সেটা দেখতে চাইলো। এবং দে এক্সপ্লেন লার্নিং ইন টার্ম টু চ্যালেঞ্জ ইন দা সাবজেক্ট বিহেভিয়ার, এবং আলটিমেটলি সেটা কি হলো যে তারা একদম পুরো বিহেভিয়ারের অ্যাসপেক্ট সেটা কি তারা কতটা কি লার্নিং নিতে পারছে এবং তারা কি কি চেঞ্জ করছে করছে লার্নিং নেওয়ার ক্ষেত্রে সেটা অ্যাপ্রক্স তারা ডিফাইন করলো। মেজরলি যদি বলো যে এই বিহেভিয়ারাল স্কুলস অফ সাইকোলজির প্রোপোনেন্ট যদি বলো প্যাভলভ
তো আছেই। এডওয়ার্ড থর্নডাইক আছে, থর্নডাইককে আমরা নর্মালি কানেকশনিজমও বলি, ঠিক আছে। ইটস অলসো ইনক্লুডেড ইন বিহেভিয়ারিস্ট সাইকোলজি। দেন জেবি ওয়াটসন, যাকে আমরা ফাদার অফ সাইকোলজি, ফাদার অফ বিহেভিয়ারিজম বলে থাকি, ঠিক আছে। অ্যান্ড অলসো বিএফ স্কিনার। এই মোটামুটি এই 4 জনের নাম আমরা বিহেভিয়ার স্কুলস অফ সাইকোলজিতে আমরা জানি থাকি। তো দেখো, এই বেসিক এই কনসেপ্ট, এই টোটাল জায়গাটাকে আমরা কি করছি, এডুকেশন টেকনোলজি কোথায় ব্যবহার করছি? নর্মালি কম্পিউটারাইজ সিস্টেমস অফ ইনস্ট্রাকশন। কোন রকম কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা যখন লার্নিং সিস্টেম যখন বা কোন রকম আমরা সিস্টেম অ্যাপ্রোচ যখন তৈরি করছি, তখন কিন্তু এই বিহেভিয়ার স্কুলস অফ সাইকোলজি আমরা ব্যবহার করছি। সেখানটাতে বিভিন্ন লার্নারের এজ দেখছি, বিভিন্ন দেখছি, এবং তাকে যখন বিভিন্ন রকম সেগমেন্টে তখন কোশ্চেন অ্যারাইজ করছে, তখন তার লার্নিং এক্সপেরিমেন্ট কি হচ্ছে, সে কিরকম রিয়াক্ট করছে, সেটা দেখতে পাচ্ছি। কিলার প্ল্যান পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা এই বিহেভিয়ার স্কুল দেখতে পাচ্ছি। প্রোগ্রাম টিউটরিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই বিহেভিয়ার স্কুল ইউজ করছি। ডাইরেক্ট ইনস্ট্রাকশন, যখন কোনো ইনস্ট্রাকশনকে ডাইরেক্ট কোনো পার্টিকুলার স্টুডেন্টকে দিচ্ছি, সে কিরকম রিয়াক্ট করছে, সে প্রপার রেডি কিনা সেই ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, ইত্যাদি দেখতে পাচ্ছি। ব্রেক মেটেরিয়াল ইন্টু সিরিজ অফ ইউনিট, বিভিন্ন রকম কোনো রকম ইনস্ট্রাকশনকে আমরা চাঙ্ক করছি বা কোনো ভেঙে ভেঙে কোনো রকম দিচ্ছি, এবং ধরো একটা পুরো হোলিস্টিক নলেজে তার একটা পার্ট তাকে দিলাম, সেই একটা পার্ট নিয়ে তার কি এক্সপিরিয়েন্স, নেক্সট বাকি পার্টটা তাকে যখন ইম্পার্ট করলাম, তখন তার এক্সপিরিয়েন্স কি চেঞ্জেস, কি কতটা চেঞ্জেস আসলো কি না আসলো। এবং প্রোগ্রাম ইনস্ট্রাকশন যখন দিচ্ছি, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম ইনস্ট্রাকশন, কোনো একটা অ্যাপ বেস যখন প্রোগ্রাম করলাম, ঠিক আছে, সেই প্রোগ্রাম বেস তখন যখন কোনো একটা স্টুডেন্টকে যখন ইনস্ট্রাকশন দেওয়া শুরু করলাম, তখন তার রেসপন্স কি আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টিমুলাস রেসপন্স কি আসছে, প্রপারলি তাকে কোনো একটা লার্নিং এর মধ্যে লার্নিং তাকে দিচ্ছি, তার একটা প্রপার স্টিমুলাস। ধরো একটা গেম খেলছে, গেমের মধ্যে বললাম যে এই গেমটা কভার করলে 3টে স্টার পাবে, ঠিক আছে, 3টে স্টার পেলে সে একটা ধরো নতুন গাড়ি পাবে, ঠিক আছে, এবং সেইটা পাওয়ার জন্য সে কিরকম করে শিখছে, ঠিক আছে। এই এক্সপেরিয়েন্স গুলো, দিস অল আর টেকনোলজি ইমবেডেড স্ট্র্যাটেজি বলতে পারো, ঠিক আছে। এইগুলোকে আমরা বিহেভিয়ার স্কুলস অফ সাইকোলজির ক্ষেত্রে ব্যবহার করছি। ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার স্যার। বলছিলাম এইখানে একটু বলবেন, এখানে সবারই তো জন্ম মৃত্যু সাল দেওয়া আছে। এই হ্যাঁ। জেবি ওয়াটসন এর এই হুম। 1913, 1916, 1930 এই 3টে একটু কাইন্ডলি যদি বলেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, জেবি ওয়াটসন অ্যাকচুয়ালি এটা হলো গিয়ে, এই যে বিহেভিয়ারিজম স্কুল যেটা আছে, সেটা অনেকটা অ্যাকচুয়ালি এই ইয়ার গুলো হলো গিয়ে তোমার থিওরিটাকে ইভলভ করেছে, ঠিক আছে। ইভলভ মিনস তাকে ধরো আজকে স্কুল অফ সাইকোলজিতে একটা দিনে তৈরি হয় না, এটা ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করছে, সেখানটাতে একটা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছে, এবং তার বিভিন্ন রকম অসুবিধা বলো বা ড্রব্যাক বলো বা কনস বলো তার কাছে অ্যারাইজ করেছে, সেটাকে দিয়ে সে আবার পরবর্তীকালে স্টাডি করেছে, ঠিক আছে, সেটাকে আবার ইম্প্রোভাইজেশন করেছে, সঙ্গে সঙ্গে আবার ইম্প্রোভাইজ করেছে, এভাবে 3টে সেগমেন্টে সেই এই বিহেভিয়ারিজম স্কুলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছে, ঠিক আছে। তো আমি এখানে তার জন্মসাল বা মৃত্যুসাল আমি লিখিনি এখানটাতে, এখানে মূলত তার এই যে বিহেভিয়ারিজম স্কুল যেটা আছে সেটাকে কোনোলজিক্যালি ডেভেলপ করার জায়গায় গেছে, ঠিক আছে, করে গেছেন অ্যাকচুয়ালি। তোমাদেরকে কি এটা তোমাদের যে প্রপার সাইকোলজি যে পড়াবেন, তিনি প্রপারলি তোমাদেরকে যে ডেট ওয়াইজ প্রপারলি যে সিকোয়েন্স ওয়াইজ যদি বলো, প্রপার স্কুলস অফ ফিলোসফি, প্রথমে যদি বলো স্ট্রাকচারালিজম, সিম্বলিজম যদি আসে, ঠিক আছে, তারপরে আসলো কি কানেকশনিজম, বিহেভিয়ারিজম। স্যার হ্যালো। যেমন আইভ্যান প্যাভলভ যেটা আছে ওটাতে ওর জন্ম মৃত্যু সালটাই দেওয়া আছে, ওই জন্যই বললাম স্যার, এমনি কিছু না। আচ্ছা 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 আচ্ছা। ওখানে 1849 সালে ওর জন্ম, আর 1936 সালে উনি মারা গেছেন আর কি। এইটা না, তাহলে আমি আমি হ্যাঁ, এটা ঠিক সবগুলো দেওয়া আছে তোমার। আচ্ছা, জেবি ওয়াটসনের ক্ষেত্রে আমি এটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু এই প্রথমে বিহেভিয়ার স্কুলের থট দিয়েছিলেন, কিন্তু এই প্রপারলি একদম পুরো আচ্ছা, এখানে আমার একটু কনফিউশন আছে, আমি এটাকে ক্লিয়ার করে দেবো খানি, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। তো বেসিক্যালি যেটা হলো কি, যে প্রপার যে নর্মালি তোমাদের যে
যে প্রপার সাইকোলজি যে পড়াবেন তিনি একদম প্রপার সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দেবেন, অবশ্য কোনো চাপ নেই। আমি জাস্ট বেসিক কনসেপ্টের জন্য আমি এটা দিয়েছিলাম এই জায়গাটাতে। তো যেটা বলছিলাম, এই যে প্রপার যে সেগমেন্ট, যেটা প্রপার যে কোনোলজি তৈরি হয়েছিল, যে সিম্বলিজম, স্ট্রাকচারালিজম, সিম্বলিজম, কানেকশনিজম, বিহেভিয়ারিজম, কগনিটিভিজম, গেস্টাল্ট, এবার যেটা হলো গিয়ে তোমার কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকটিভিজমের দুটো পার্ট, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, ভেরিয়াস কাইন্ড অফ স্কুলসে যে ইভলভ প্রপারলি হয়ে গেছে, এটা তোমাদেরকে ইন ডিটেলস যে সাইকোলজি পড়াবেন মেবি সে প্রপার বলে দেবেন। তো কে বললে, সাদ্দাম। তো আমি এটাকে একটু ঠিক করে দেবো, ঠিক আছে? আমি তো এখানে তার ডেট অ্যান্ড সালই দিয়ে দেবো এখানটাতে। দিয়ে দেবো ওটা স্যার। জেবি হ্যাঁ, ওয়াটসনটা স্যার 1878 হবে আর 1958 হবে স্যার। ওকে, হুম, ঠিক আছে, ঠিক আছে, আমি নোট করে রাখলাম, আমি ওটাকে ঠিক করে দেবো। ঠিক আছে স্যার। আর বাদ বাকিগুলো সব ঠিকই আছে স্যার। ওকে। তো বেসিক যেটা হলো কি, যে বিহেভিয়ারিজমের যে নর্মালি যদি বলো বেনিফিট অ্যান্ড প্রবলেম, যদি বলো প্রস এন্ড কনস, যদি বলো যে প্রসের ক্ষেত্রে যদি বলো যে বেনিফিটে যদি বলো যে লার্জ গেইন ইন দ্য টেস্ট স্কোর, বিহেভিয়ারিজম স্কুলে কি হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ টেস্ট স্কোর, মানে তোমার বিভিন্ন রকম যে স্কোর যেটা আসে সেটাকে কিন্তু আমি হিউজ অডিয়েন্সের ক্ষেত্রে যদি কোনো টেকনোলজি মিলে কোনো অ্যাপ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমি হিউজ স্টুডেন্টদের একটা টেস্ট স্কোর তৈরি করতে পারো, বা তাদের প্রপারলি তাদেরকে কতটা কি শিখছে। অ্যাকচুয়ালি এটা নর্মালি কগনিটিভ অ্যাসপেক্ট বলতে পারো, যে সে প্রপারলি যে স্কোর করছে সেটা আমি গেইন করতে পারছি বেসিক্যালি। আর যেটা হলো কি, বিহেভিয়ারিজম স্কুলস অফ সাইকোলজি আমরা ব্যবহার করি মেজরলি এডুকেশন ফিল্ডে প্রোগ্রাম ইনস্ট্রাকশন মিনস কোনো রকম একটা প্রোগ্রামকে প্রপারলি ডিজাইন করলাম থ্রু সিস্টেম অ্যাপ্রোচ, ঠিক আছে? ধরো আমি কোনো ক্লাস 8-এ ধরো ধরো নিটের এক্সাম, ধরো নর্মালি ধরুন ইউজিসি নেটেরই আমি প্রপার একটা সিস্টেম অ্যাপ্রোচ করলাম, যেখানে প্রপার ইউনিট 8-এর 10খানা লেকচার থাকবে, 10টা লেকচারের পরে প্রত্যেকটা লেকচারের শেষে 10টা করে ইউনিট থাকবে, 10টা করে কোশ্চেন থাকবে, এবং আলটিমেটলি এন্ড অফ দ্য সেশন তার 100টা কোশ্চেন থাকবে সেখানটাতে। তো নর্মালি এরকম করে আমি কি করছি, সেখানটা একটা প্রপার প্রোগ্রাম জানালাম, প্রথমে তাকে ইনস্ট্রাকশন দেবো, প্রথমে তার অবজেক্টিভ গুলো ডিফাইন করবো, তারপর সেই অনুযায়ী একটা ইনস্ট্রাকশন দেবো, তার অনুযায়ী অ্যাসেসমেন্ট থাকবে, এবং তার এগেইনস্ট একটা প্রপারলি ফিডব্যাক থাকবে। ইটস আ টোটাল একটা হলিস্টিক প্রসেসে আমি একটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন তৈরি করবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার বিহেভিয়ারিজম স্কুলস অফ থাকছে, যেখানে কিনা এভরি অ্যাসপেক্টে লার্নারের রেসপন্স পাচ্ছি, লার্নার কতটা অ্যাক্টিভলি কাজ করছে সেটা আমি ডেটা পেতে পাচ্ছি, তার প্রপারলি ইকুয়াল তার প্রপার স্টেজে গিয়ে আমি তার অ্যাসেসমেন্ট করতে পারছি, সে কতটা অ্যাক্টিভ, কতটা এঙ্গেজ আছে, কতটা লার্নিং এক্সপিরিয়েন্স গেইন করতে পারছি ইত্যাদি আমরা থ্রু প্রোগ্রাম ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। আরেকটা কি করছি, যেটা বেনিফিট, সেটা হলো কি লার্নারকে কন্ট্রোল করতে পারছি। লার্নারকে কন্ট্রোল ইন দ্য সেন্স অফ যে আমি একটা তাকে যে কন্ট্রোল এনভায়রনমেন্ট দিচ্ছি, যে একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট বলো, বা তার একটা সিস্টেম, তার একটা ইনস্ট্রাকশনাল মডেল বলো, বা ইনস্ট্রাকশনাল প্ল্যাটফর্ম বলো, সেক্ষেত্রে আমি তাকে কন্ট্রোল করতে পারি। তাকে আমি যেটা শেখাতে চাইছি, বা তাকে যদি তাকে সেই নলেজের ক্ষেত্রে হতে পারে, তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হতে পারে, বা তার ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তাকে একটা কন্ট্রোল করে তাকে যেটা শেখাতে চাইছি, তো সেটা শিখছে, ঠিক আছে? সেটা তাকে যে ট্রেনিং দিতে চাইছি সেটা ট্রেনিংটা নিচ্ছে, ঠিক আছে? এখানে কি হচ্ছে, অনেকটা কন্ট্রোল এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে পারছি অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিজম স্কুলস অফ সাইকোলজি। আরেকটা যেটা বেনিফিট যদি বলো, ক্যান বি অ্যাডপ্ট ফর দ্য অ্যাথলেটিক অ্যান্ড দ্য অ্যাপটিটিউড। বেসিক্যালি এই বিহেভিয়ারিজম স্কুলস যেটা হলো নর্মালি ট্রেনিং বেস একটা অ্যাপ্লিকেবল বলতে পারো, ঠিক আছে? যেখানে কিনা আমরা কন্টিনিউয়াসলি তাকে একটা স্টিমুলাস দিচ্ছি, ইনস্ট্যান্ট স্টিমুলাস দিচ্ছি, এবং তার এগেইনস্ট ইনস্ট্যান্ট রেসপন্স আসছে। সেটা বেসিক্যালি বিভিন্ন রকম স্কিল বেস কোনো অ্যাক্টিভিটি বলতে পারো, বেসিক্যালি এডুকেশন ফিল্ডে অ্যাথলেটিক হতে পারে, বা কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট যদি বলো, ঠিক আছে? যে অ্যাপটিটিউড মিনস ধরো ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড আমি দেখতে চাইছি, ঠিক আছে? ধরো 5টা ম্যাথামেটিক্স এর অ্যাপটিটিউড থাকছে, এবং 5টা যখন করতে পারছে তাকে ধরো একটা চকলেট দিচ্ছি, বা তাকে একটা দুটো, বা তাকে তাকে সে তার রিনফোর্সমেন্ট যেটাতে পাবে সেরকম কিছু তাদেরকে প্রোভাইড করছি, বা সেটা দিচ্ছি, তাতে কি হচ্ছে, তার লার্নিং এক্সপিরিয়েন্স কন্টিনিউয়াসলি বুস্ট হচ্ছে ডিউ টু তার কি বলবো, তার স্টিমুলাস, তার তাকে যে স্টিমুলাস দেওয়া আছে সেটার উপর হচ্ছে বেশি আকৃষ্ট হয়ে, এবং ইকুয়ালি ভাবে তাকে রেসপন্স করছে।
এই বিভাজন স্কুলে যে কিছু প্রবলেম যদি বলি, ডাজ নট প্রমোট হাই লেভেল থিঙ্কিং। অ্যাকচুয়ালি এখানে কোনো কগনিটিভ এবিলিটির জায়গা নেই যে তুমি নিজে হাই লেভেল অফ থিঙ্কিং করবে। তোমাকে যেটা কন্টিনিউয়াস ট্রেনিং দেওয়া হয়েছে বা তোমাকে কন্টিনিউয়াস যে স্কিলটা প্রোভাইড করেছে সেটা তুমি তাতে অভ্যস্ত। তুমি যে প্রপার যে তোমাকে যে এই স্টিমুলাস দেওয়া আছে তুমি তার এগেনস্টেই প্রপার রেসপন্স করছো ইনস্ট্যান্ট, তুমি কিছু ভাবছো না, তোমাকে ব্রেন খাটানোর প্রয়োজন হচ্ছে এখানটাতে। তো এটা কিন্তু হাই লেভেল থিঙ্কিং এর জন্য বা বেসিক্যালি আপার লেভেল অফ স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল নয়, ঠিক আছে? এটা একদম পুরো চাইল্ড লেভেল বা অনেকটা রোড বেস লার্নিং এর ক্ষেত্রে এটা অনেকটা বিভিন্ন স্কুলটাকে আমরা ব্যবহার করি ইন দ্য লার্নিং অ্যাসপেক্টে। আর দ্বিতীয় যেটা হলো কি, দ্য নট ভেরি কম্প্যাটেবল উইথ এডুকেশনাল টেকনোলজি। অ্যাকচুয়ালি নট ভেরি কম্প্যাটেবল, অ্যাকচুয়ালি এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে আমরা ব্যবহার করি না একদম না, তবে ফ্রুটফুল খুব একটা বেশি এটা অ্যাজ এ প্রবলেম বলা হয়েছে যে অতটা ভেরি কম্প্যাটেবল নয় যতটা যত আদার স্কুলস অফ সাইকোলজি এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে যতটা ইম্প্যাক্ট ফেলছে। আর একটা প্রবলেমের ক্ষেত্রে বলছে টিচার নট অলওয়েজ ইন কন্ট্রোল অফ টেকনোলজি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিভিন্ন রকম টেকনোলজি, কতটা টেকনোলজি স্টুডেন্টকে দেবো বা কতটা দেবো না, বা এই টেকনোলজিকে ইউজ করে যে প্রপারলি এই যে এতটা তাকে লার্নিং দেবো বা ইনস্ট্রাকশন দেবো, এই জায়গাতে অনেক সময় ক্ষেত্রে টিচাররা অতটা কম্প্যাটেবল বা এফিসিয়েন্ট হয় না, বা অনেকটা ট্রেনিং বা অনেকটা অ্যাওয়ার হয় না। এটা এই তিনটে মেজরলি বলা যায় প্রবলেমের জায়গা বিহেভিয়ারাল স্কুল সেই জায়গা থেকে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। আজকে না আমি এইটুকুই রাখছি, ঠিক আছে? অলরেডি 2 ঘন্টা হতে চললো, অনেকেই লেফট করে গেছে। তো যদি এতটুকু জায়গাতে কারণ, হ্যাঁ তাহলে নোটসটা গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আমি ক্লাসের শেষে। ঠিক আছে। তো কারো যদি কোনো প্রবলেম থাকে নেক্সট দিন বলো, আর যদি এখনো যদি কারো যদি কোনো সমস্যা থাকে তো বলতে পারো। না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, স্যার ঠিক আছে। ওকে। আমি বেসিক্যালি এই জায়গাটাতে কিছুটা জায়গা, আচ্ছা নেক্সট দিন আমরা নেক্সট জায়গায় যাব, ঠিক আছে? নেক্সট ডিসকাশন করব। তো আমি ক্লাসের শেষে এই নোটসটা তোমাদেরকে প্রোভাইড দিয়ে দেবো। আর নেক্সট দিন যদি কোনো প্রবলেম থাকে বা থাকে নেক্সট দিন ডিসকাস করবো। ওকে, চলো তাহলে, গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার